দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আজকে আমাদের সাথে আছেন জনাব নাজমুল আহসান, সম্পাদক সাপ্তাহিক পরিচয় জনাব ফখরুল আলম, আরো থাকবেন জনাব মোহাম্মদ আলী, আমাদের সাথে থাকবেন নিউ ইয়র্ক এর ক্যান্ডিডেট মেহরি জুবাইদা এবং জাকির আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকির। তারা বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। এর মধ্যে প্রধান যে বিষয়টি হচ্ছে সেটা আমরা আলোচনা করব, তা হচ্ছে যে যারা প্রণোদনা বা বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পেয়েছেন, লোন পেয়েছেন, এই লোন তারা কিভাবে ইউজ করতে পারেন এবং এই লোন যারা ইউজ করতে পারবেন না তারা তাদের অর্থ কি করবেন, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। আর আজকে আরেকটি বিষয় ঘটেছে যেটা নিউ ইয়র্ক সিটিতে, তা হচ্ছে নিউ ইয়র্ক সিটি মেয়র নিজে সাংবাদিক সম্মেলন ডেকে সেটি বাতিল করেছেন এবং তাকে সারাদিন দেখা যায়নি। তার প্রেস সেক্রেটারি বলেছেন তিনি আজকে খুব ভালো ফিল করছেন না, যার কারণে তিনি সাংবাদিক সম্মেলনে উপস্থিত হননি। এই বিষয়টি কি এবং তার এবং গভর্নরের সাথে দ্বন্দ্বের কোনো কারণ কিনা, এই বিষয়টি আমরা আলোচনা করব। আমরা আজকে আলোচনা করব যে যারা ফিল্ডে ফন্ড ব্যাংকিং বা ভলান্টিয়ার হিসেবে কাজ করছেন তাদের এক্সপিরিয়েন্স কি। আপনারা জানেন যে বাংলাদেশে অনেক প্রার্থী এবছর নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই প্রার্থীদের পক্ষে যারা ফিল্ডে কাজ করছেন তাদের এক্সপিরিয়েন্স কি, এই বিষয়টি আমরা জানার চেষ্টা করব। দর্শক আপনারা যারা টেলিভিশনে দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। যারা ফেসবুকে অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে অনুগ্রহ করে অনুষ্ঠানটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। জনাব নাজমুল আহসান, আপনার কাছে যাচ্ছি আজকের দিনের আপডেট জানার জন্য। আজকে আপনি জানেন যে মেয়র বিল ডি ব্লাজি আজকে সাংবাদিক সম্মেলন হঠাৎ করে বাতিল করে দিয়েছেন এবং তার সমস্ত কর্মসূচি বাতিল করা হয়েছিল। এটা নিয়ে অনেক কথা আছে। কেউ বলছেন যে গভর্নরের সাথে তার দ্বন্দ্ব, কেউ বলছেন তিনি অসুস্থ, কেউ বলছেন অন্য কিছু। আপনার কি মনে হয়? আমার মনে হয় সবকিছু। উনি সিক লিভ করলেন। আপনার সাউন্ড নাই, আপনার সাউন্ড নাই এখন। আপনার সাউন্ড এখন সাউন্ড নাই, হচ্ছে না এখন নাই। আমাদের সবকিছু আমরা শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি, জি। হ্যাঁ, আমার মনে হয় সবকিছুই উনি সিক লিভ কল করেছেন। আমাদের যেরকম আমরা অসুস্থ না হলে কোনো একটা সময় কাটার জন্য বাসায় সিক লিভ কল করি, উনি সিক লিভ কল করেছেন। উনি সিক এটা কিন্তু সরাসরি বলেননি, ওনার প্রেস সেক্রেটারিও বলেননি। এবং উনি সকালবেলা আমি যখন ইমেলটা খুললাম দেখুন সব লাল কালিতে কাটা। ওনার সমস্ত সিএনএন এর সাথে ওনার ইন্টারভিউ ছিল আজকে, সেটাও কাটা। তো যাই হোক, বিষয়টি হচ্ছে যে আমরা গ্যাস করে কিছু করতে চাচ্ছি না, তবে যেটা বলতে চাচ্ছি যে গভর্নর গত 2 দিন ধরেই মেয়রের ভূমিকার ব্যাপারে, বিশেষ করে এই সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেনের ব্যাপারে মেয়রের ভূমিকা এবং সিটি প্রশাসনের ভূমিকার ক্ষুব্ধ এবং ক্ষোভ প্রকাশ করেছেন। আজকে সাংবাদিক সম্মেলনে গভর্নর একই কথা বলেছেন এবং উনি যেটা আকার ইঙ্গিতে বোঝাতে চেয়েছেন সেটি হচ্ছে যে নিউ ইয়র্ক সিটির মেয়র দায়িত্ব পালনে খুব একটা ভালো কাজ করছেন না। উনি আকার ইঙ্গিতে অবহেলা বলেননি, কিন্তু বোঝাতে চেয়েছেন, উনি সমালোচনা করেছেন। এবং এটি এবং আপনারা জানেন যে এই গত 3-3.5 মাস যদি আমরা ধরি তাহলে মেয়রের সাথে গভর্নরের সম্পর্ক কখনো মধুর, কখনো খুব মধুর ঠিক নয়। দুইজনই ডেমোক্রেটিক দলীয়, সেটুকু যতটুকু মেনটেন করে দেয় অতটুকুই আছে। কিন্তু ক্ষেত্র বিশেষে গভর্নরের সাথে মেয়রের সম্পর্কের হানি ঘটেছিল এবং এক পর্যায়ে তো গভর্নর বলেই দিয়েছিলেন তিনি তাকে ফায়ার করার চিন্তা ভাবনাও করেছিলেন, কিন্তু সেটি করেননি। যাই হোক, এবং আরেকটা জিনিস আমরা জানি, আমি দর্শকদের সাথে শেয়ার করি যে নিউ ইয়র্ক স্টেট এখন ইমার্জেন্সি পাওয়ার বলা হতো আছে, গভর্নরকে সেটা তুলে নেননি এবং ইমার্জেন্সি পাওয়ার তাকে সেই ক্ষমতা দিয়েছে নিউ ইয়র্ক স্টেটের যে কোনো মেয়র কিংবা কাউন্টি এক্সিকিউটিভকে ফায়ার করার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার এই ক্ষমতাটি তারা এখন আছে এবং গভর্নর সেটা ব্যবহার করতে পারেন, করবেন কিনা সেটা বলেননি, বাট ব্যবহার করতে পারেন এটা জানিয়ে দিয়েছেন। যাক, গভর্নর আজকে যে কথাটি বলেছেন সেটি সাংবাদিক সম্মেলনে এবং সেটি তিনি এমন ভাবে বলেছেন যে তার কথায় যেটি আমরা আভাস পাচ্ছি সেটা হচ্ছে নিউ ইয়র্ক স্টেটের অবস্থা খুব ভালো, কিন্তু আমেরিকার অন্যান্য স্টেটের অবস্থা খুব খারাপ। এবং এর কারণটা হচ্ছে যে নিউ ইয়র্ক যেভাবে এই প্যান্ডেমিককে মোকাবিলা করার ক্ষেত্রে বিশেষ করে নিউ ইয়র্কের মানুষ যেভাবে সংযম এবং ধৈর্যের পরীক্ষা দিয়েছে, পরীক্ষা তারা উত্তীর্ণ হয়েছে কিছুটা, কিন্তু সেটি আমাদেরকে অব্যাহত রাখতে এবং সেটি হচ্ছে যে কন্টিনিউয়াসলি মাস্ক ব্যবহার করা। উনি বারবার একটি কথা বলেছেন, আমরাও বারবার বলছি প্রতিদিনই, কারণ যেহেতু কোনো ভ্যাকসিন নাই, কোনো সেই ধরনের কোনো ক্লিনিক্যাল চিকিৎসাও নাই, তো সেই জন্য এখন একমাত্র প্রতিরোধের বিষয়টি হচ্ছে মাস্ক ব্যবহার করা। এবং এই মাস্ক ব্যবহারে আজকে একটি গবেষণায় পাওয়া তথ্যতে বলা হচ্ছে যে 40%, একেবারে নিখাদ 40%
করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়া সম্ভব, করোনা ভাইরাসের আক্রমণ থেকে মুক্তি পাওয়া সম্ভব এই মাস্ক ব্যবহার কারণে 40%। এটা সিগনিফিকেন্ট ফিগার। এবং আরেকটি জিনিস হচ্ছে যে আপনি সবসময় যদি হাত ধোয়া ব্যবস্থাটা করেন, হাত ধোয়ার অভ্যাসটি করেন, ইনফ্যাক্ট হাতকে মুখের ভিতরে না, মুখের সাথে স্পর্শ না করেন, তাহলে সেই ক্ষেত্রে এই করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার উপায় আরো কয়েক পার্সেন্ট, অ্যাটলিস্ট অ্যানাদার 30-40% বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ এই 3টি পয়েন্টেই আমাদের এই করোনা ভাইরাস প্রবেশ করতে পারে আমাদের প্রত্যেকের শরীরে। তো সেই ক্ষেত্রে আমাদের সতর্ক থাকার জন্যই মেয়র এবং গভর্নর গত কয়েকদিন ধরে বলে আসছেন। এবং আরেকটি কথা মেয়র গভর্নর আজকে বলেছেন, সেটি হচ্ছে যে টেস্টিং এর কথা, এবং টেস্টিং এর ব্যাপারে তারা খুব গুরুত্ব দিচ্ছেন। এবং আরেকটি আশাবাদজনক খবর হচ্ছে যে টেস্টিং এ আমরা যতটা ধারণা করেছিলাম, যে আশঙ্কা করেছিলাম, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন না করে যেভাবে বিক্ষোভ সমাবেশগুলো হয়েছে, তাতে এখনো অবশ্য সময় চলে যায়নি সেই প্রতিক্রিয়াটা দেখার জন্য। কিন্তু গভর্নর আজকে যে ধারণা দিয়েছেন তাতে মনে হচ্ছে, তাতে আমাদের মনে করার যথেষ্ট কারণ আছে যে এটি এখনো কোনো রকম ভাবেই অ্যালার্মিং, অর্থাৎ সতর্কতামূলক অবস্থায় যায়নি, এখনো 2% নিচে আছে। ইনফ্যাক্ট সত্যিকার অর্থে বলতে গেলে নিউ ইয়র্ক সিটিতে গত রোববারের টেস্টিং এর হার 1.5%, অর্থাৎ 100 জন লোকের টেস্ট করলে 1.5 মানুষকে এই টেস্টের পজিটিভ পাওয়া যাচ্ছে। এটি খুবই আশাব্যঞ্জক খবর। তার অর্থ এই নয় যে আমরা কালকেই সবাই অবাধে মেলামেশা করতে পারবো আগের মতন, তা নয়। তবে আমরা যদি ফেস মাস্ক ব্যবহার করে এবং যতটাখানি সম্ভব, এই কথাটির উপর গত কয়েকদিন ধরে গুরুত্ব দেওয়া হচ্ছে, যতখানি সম্ভব সোশ্যাল ডিস্টেন্সিং, এবং যেখানে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা সম্ভব হচ্ছে না সেখানে মাস্ক ব্যবহারটা অবশ্যই জরুরি। তবে মাস্কটি সবসময় ব্যবহার করা ভালো, সেটা আমাদের সবাই নজরে রাখি, দৃষ্টিতে রাখি, সেটা খুব আমাদের জন্য কাজে আসবে। আর আরেকটি খবর, আজকে গভর্নর যেটা বলেছেন, আমি একটু আগেও বলেছি, যে নিউ ইয়র্কের অবস্থা ভালোর দিকে, যে নিউ ইয়র্ক সবচেয়ে খারাপ সিচুয়েশনে ছিল এক সময়, এপ্রিল মাসের মাঝামাঝি, আপনারা হয়তো জানেন, এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে এপ্রিলের 3য় সপ্তাহ পর্যন্ত নিউ ইয়র্কের অবস্থা খুবই, অর্থাৎ তখন এই যেটাকে আমরা বলি যে স্টিপ কার্ভটা উপরের দিকে যাচ্ছিল, এবং সেই অবস্থা থেকে নিউ ইয়র্ক এখন কার্ভটা এখন ধীরে ধীরে ওঠার সময় খুবই দ্রুত উঠেছে। মার্চের 21 তারিখ থেকে এপ্রিলের 10 তারিখ কি 14 তারিখের ভিতরে এটা পিকে চলে গেছে। কিন্তু এপ্রিলের 14 তারিখ থেকে নামতে শুরু করে এখন জুন মাসের 14 তারিখ, অলমোস্ট 2 মাস এটা নেমেছে। উঠেছে 3 সপ্তাহ, কিন্তু নামতে শুরু করে এখনো একেবারে মেঝেতে মিলে নেই, আর কিন্তু অলমোস্ট 2 মাস লেগে গেছে। তো অতএব যে ধারণাটি করা হচ্ছে যে আবার যদি এই প্যান্ডেমিকের সংক্রমণ বেড়ে যায় তাহলে অবস্থা ভয়াবহ হবে। গভর্নর গত কয়েকদিন ধরে তার সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের মাধ্যমে নিউ ইয়র্ক স্টেটবাসীকে সেটাই বোঝানোর চেষ্টা করছেন, বিভিন্ন তথ্য দিয়ে, বিভিন্ন স্ট্যাটিস্টিক দিয়ে, বিভিন্ন ডাটা দিয়ে। এবং গভর্নর আজকেও বলেছেন যে সতর্ক থাকলে আমরা এই সেকেন্ড এপিডেমিক যেটাকে বলা হয় অ্যাটাক, সেটা থেকে রক্ষা পেতে পারবো। যদিও যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি স্টেট তিনি নাম উল্লেখ করেছেন, বিশেষ করে আরিজোনা, যেখানে গত 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহের ভিতরে 300%, শতকরা 300 গুণ বেড়ে গেছে সংক্রমণের সংখ্যা। এবং আপনারা জানেন এরপরে আছে আলাবামা, ফ্লোরিডা, আরিজোনার কথা উল্লেখ করেছি, আর সাউথ ক্যারোলিনা, এই কয়েকটি স্টেটে এখন দ্রুত বাড়ছে, সেখানে রোগীর সংখ্যা বাড়ছে। এবং এই বিষয়টি অনেক, এবং বিশেষ করে কয়েকটি স্টেটের গভর্নররা সতর্ক করে দিয়েছেন তাদের স্টেটের মানুষজনকে, লোকজনকে, যে আবার লকডাউনে চলে যেতে পারে স্টেটগুলো যদি কোনো রকম ভাবে এটিকে, এই সংক্রমণ হারকে নিয়ন্ত্রণ করা যায়। তার কারণটা হচ্ছে এখনো কোনো ভ্যাকসিন কিংবা ওষুধ এখনো আবিষ্কৃত নেই। অতএব একমাত্র প্রতিষেধক হচ্ছে এই সোশ্যাল ডিস্টেন্সিং এবং মাস্ক ব্যবহার করা। যাই হোক, আজকে আরেকটি খবর এসেছে যেটি আমি মনে করি আশাব্যঞ্জক, সেটি হচ্ছে যে যদিও গত কয়েকদিন আগে আমি একবার বলেছিলাম যে গবেষণার তথ্য পাওয়া গেছিল, প্রাপ্ত তথ্যে জানা যাচ্ছে যে কোভিড ভাইরাসটি দুর্বল হয়ে যাচ্ছে, কিন্তু সেটা অনেকেই সেই দুর্বলতাটাকে সে ঠিক ভাইরাসের দুর্বলতা বলছেন না, সেটি বলছেন যে মানুষের যে সতর্কতা এবং মানুষের যে এটাকে প্রতিরোধ করার যে আগ্রহ এবং বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে এটাকে প্রতিরোধ করার যে চেষ্টা, সেই চেষ্টাটা অনেকখানি সফল হচ্ছে। এবং বিশেষ করে অনেক মানুষ এই
করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য বিভিন্ন ডাক্তার এবং চিকিৎসা বিজ্ঞানীদের পরামর্শ অনুযায়ী নিজেদের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করার জন্য যে পদ্ধতিগুলো গ্রহণ করেছেন সেগুলির ফল পাওয়া যাচ্ছে। এতে অনেক ক্ষেত্রেই অনেকে পজিটিভ আসার পরেও ঠিক সেইভাবে আক্রান্ত হচ্ছেন না, হসপিটালও যেতে হচ্ছেন না, বাসায় মৃদু সিমটম তারা দেখতে পাচ্ছেন এবং এই ঘরের চিকিৎসার মাধ্যমেই তারা সেরে উঠছেন। এবং আপনারা তো জানেন সবাই যে এই পর্যন্ত যে হিসাব দেখা যাচ্ছে তাতে এই করোনা ভাইরাসে আক্রান্তদের 80%, শতকরা 80 জনই ঘরে চিকিৎসা নিচ্ছেন, হসপিটালে যাওয়ার প্রয়োজন নেই। এবং আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আজকে গতকালকে আমরা পেয়েছি, সেটি হচ্ছে কোনো হসপিটালেই ভেন্টিলেটর ব্যবহারের তেমন আর কোনো আগ্রহ ডাক্তারদের মাঝেও এখন আর নেই। আর তার কারণ তারা কিভাবে ভেন্টিলেটর ছাড়া এটাকে এই করোনা ভাইরাসের রোগীদেরকে একেবারে জরুরি প্রয়োজন না হলে তারা ভেন্টিলেটর এখন আর ব্যবহার করছেন না। ভেন্টিলেটর বিষয়টি এখন আর মুখ্য নয়। এখন যেটি তারা এখন অনেকেই বিশেষ করে কয়েকজন ডাক্তারের কাছ থেকে আমি জেনেছি, হসপিটালের কর্মীদের কাছ থেকে জেনেছি যে ভিটামিন D3 ডেফিসিয়েন্সি, অর্থাৎ ভিটামিন D3 অভাব যাদের ভিতরে আছে তারা একটু মারাত্মক অবস্থায় পড়ছেন এখন, বিশেষ করে ফুসফুসের আক্রমণ কিংবা কিডনির সমস্যা, যা করোনা ভাইরাস যে দুটো বিষয়কে আক্রমণ করছে। এবং অনেকে আকস্মিকভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারাও যাচ্ছেন, সেই ঘটনাগুলো বাড়ছে। কিন্তু করোনা ভাইরাসকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে মার্চ শেষ কিংবা এপ্রিলের প্রথম দিকে যে ধরনের একটা জরুরি অবস্থা বিরাজ করছিল সেটি এখন আর নেই এবং হসপিটালে রোগীর সংখ্যা অনেক কমে এসেছে। এবং আপনারা জানেন নিউ ইয়র্ক সিটির প্রায় প্রতিটি হসপিটালে এখন অন্যান্য অসুখের রোগীদেরও অ্যাডমিশন দেওয়া হচ্ছে। ডাক্তাররা তাদের চেম্বার খুলেছেন এবং চেম্বারে রোগী দেখতে শুরু করেছেন। আমি বলবো যে ফেজ 2 এবং ফেজ 3 যদি আমরা নিউ ইয়র্ক সিটি সেই পর্যায়ে চলে যেতে পারে তাহলে অবস্থা অনেকখানি স্বাভাবিক হয়ে আসবে। এবং আপনারা জানেন মেয়র বলেছেন, ধারণা দিয়েছেন, যদিও গভর্নরের বক্তব্যের পর গতকালকে, যে পরিস্থিতিটা হয়তো বা গভর্নর যেভাবে দেখছেন মেয়র সেভাবে দেখছেন না, কিন্তু এখনো পর্যন্ত পরিস্থিতি অস্বাভাবিক কিছু হয়নি। গভর্নর আজকে ইঙ্গিত দিয়েছেন যদি নিউ ইয়র্ক পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়, বিশেষ করে ম্যানহাটনের বারগুলোতে যদি সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা সম্ভব হয় তাহলে হয়তো জুলাইয়ের প্রথম সপ্তাহে ফেজ 2 তে নিউ ইয়র্ক সিটি প্রবেশ করবে। এবং আপনি জানেন ফেজ 2 তে প্রবেশ করলে জনসমাবেশের সংখ্যাও বাড়বে, 5 জনের জায়গায় 10 জন হবে এবং ফেজ 3 তে সেটা 25 জনে দাঁড়াবে। তবে একটি প্রস্তাব এখনো আছে, গভর্নর এখনো সম্মতি দেননি, সেটি হচ্ছে যে গ্রাজুয়েশনের মাধ্যমে হাই স্কুল কিংবা কলেজ গ্রাজুয়েশনের 150 জনকে অনুমতি দেওয়ার একটা ব্যবস্থা হতে পারে। যদি কলেজ গ্রাজুয়েশনের জন্য 150 জনকে অনুমতি দেওয়ার ব্যবস্থা করা হয় তো সেক্ষেত্রে হয়তো মসজিদ, মন্দির এবং চার্চগুলোতেও সমাবেশের অনুমতি দেওয়া হবে আরো বেশি সংখ্যক মানুষকে। এখনো পর্যন্ত সেগুলো বন্ধ আছে, খুব সীমিত সংখ্যক মানুষ 5 জন থেকে 10 জন করে হয়তো চার্চ কিংবা মসজিদ কিংবা মন্দিরগুলোতে প্রার্থনা করছেন। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আজকে যেই করোনা ভাইরাসের ক্ষেত্রে যেই বিষয়টি সবচেয়ে এই গত কয়েক সপ্তাহ আগে আলোচিত ছিল এবং যেটাকে প্রেসিডেন্ট ট্রাম্প আলোচনায় তুলে এনেছিলেন, বিশেষ করে এই মেডিসিন হচ্ছে হাইড্রোক্লোরোক্সিকুইন যেটাকে বলা হতো, প্রেসিডেন্ট ট্রাম্প খুব প্রশংসা করেছিলেন, নিজেও গ্রহণ করেছিলেন। এইটা সেটি আজকে ফেডারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন সেই জরুরি ভিত্তিতে যে অনুমতি দেওয়া হয়েছিল সেই হাইড্রোক্লোরোক্সিকুইনকে হসপিটালগুলোতে ব্যবহার করার সেই অনুমতি তারা আজ প্রত্যাহার করে নিয়েছেন। এবং তারা বলেছেন এই হাইড্রোক্লোরোক্সিকুইন যতটা না এই করোনা ভাইরাস রোগীদের সাহায্য করার প্রমাণ পাওয়া গেছে, তার চেয়ে বেশি প্রমাণ পাওয়া গেছে যাদের সামান্যতম হার্ট ডিজিজ আছে, কার্ডিওভাস্কুলার প্রবলেম আছে, তাদের জন্য এটি মারাত্মক একটি ওষুধ। তারা ভয়াবহ বিপর্যয়ের দিকে তাদের অনেককে টেনে দিয়েছে। অর্থাৎ ফেডারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আজকে সেই ওষুধটি বিভিন্ন হাসপাতালে ব্যবহারের অনুমতিপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এবং আমরা জানি যে বেশ কয়েকজন ডাক্তার বলেছেন যে নিউ ইয়র্ক সিটিতে বেশ কিছু হাসপাতালে এটি ব্যবহার করা হয়েছিল, এখন আর তা হচ্ছে না। এবং আমি আরেকটি তথ্য আপনাদের দেই, আমাদের বাংলাদেশি ফার্মাসিস্ট এবং ডাক্তাররা তাদের বিভিন্ন মাধ্যমে এই হাইড্রোক্লোরোক্সিকুইন ঘরে এনে ব্যবহার করেছেন। তবে এর কোনো নেতিবাচক ফলাফলের ব্যাপারে তথ্য পাওয়া যায়নি, কিন্তু অনেকে এটা নিজেরা ব্যবহার করে এই করোনা ভাইরাসকে মোকাবেলার চেষ্টা করেছেন বলে আমরা খবর পেয়েছি। আরেকটি হচ্ছে যে অ্যান্টিবডি টেস্টিং এর ব্যাপারে, অ্যান্টিবডির মাধ্যমে অর্থাৎ অ্যান্টিবডিটা কখন হয়, যখন কেউ এই করোনা ভাইরাসে আক্রান্ত এবং তা থেকে সেরে ওঠার পরে তাদের শরীরে একটি
প্রতিরোধ প্রক্রিয়া সৃষ্টি হয় এবং সেটাকে বলা অ্যান্টিবডি, এবং সেই অ্যান্টিবডি মাধ্যমে একটি ভাইরাস তৈরি করা, ভ্যাকসিন তৈরি করার, ভাইরাসকে নিয়ন্ত্রণ করার জন্য যে ভ্যাকসিন তৈরি করার একটা ব্যবস্থা ছিল এবং চিকিৎসার একটা ব্যবস্থা চালু ছিল, সেটি এখনো কার্যক্ষম, খুবই কার্যকর। তবে গবেষণার পরে যেটি পাওয়া গেছে সেটি হচ্ছে যে সবার কাছ থেকে যে অ্যান্টিবডি পাওয়া যাচ্ছে সেটি কিন্তু একেবারে সার্বজনীন ভাবে সব ক্ষেত্রে সফল হচ্ছে না। অন্তত মাত্র 5%, অর্থাৎ শতকরা 5 জন মানুষের অ্যান্টিবডি কাজে দিচ্ছে, ফলদায়ক হচ্ছে। তবে সেটিও একটি এখন গুরুত্বপূর্ণ ডিসিশন মেকিং এর ব্যাপার যে কতখানি অ্যান্টিবডি ব্যবহার করা সম্ভব হবে। আরেকটি জানা হচ্ছে যে আজকে এবার করোনা ভাইরাসের ছেড়ে অন্য ফিল্ডে আসি একটু। আজকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে একটি যুগান্তকারী রায় এসেছে এবং এটি আমি মনে করি যে বিশেষ করে বর্তমানে সুপ্রিম কোর্টের যে ফরমেশন, অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারপতিদের যে ফরমেশন, কনজারভেটিভ এবং উদারনৈতিক, রক্ষণশীল এবং উদারনৈতিক ভাবে যে ভাগাভাগি, সেটিকে কিন্তু আজকে আর উপলব্ধি করার সুযোগ নেই। কারণ প্রেসিডেন্ট ট্রাম্পের মনোনীত 2 জন বিচারপতি সম্প্রতি আজকে যে বিলের পক্ষে রায় দিয়েছেন সেটি একটি যুগান্তকারী, এবং সেটি হচ্ছে যে এখন থেকে যুক্তরাষ্ট্রের কোনো কর্মক্ষেত্রে, কোনো চাকরির জায়গায় সমকামী মানুষ কিংবা ট্রান্সজেন্ডার যাদের আছে বলা হয়, তাদেরকে আর কোনো রকম ভাবে ডিসক্রিমিনেশন করা যাবে না। এটি এখন আইন এবং এটি একটি যুগান্তকারী আইন। এই জন্যই যে রিপাবলিকান যারা রক্ষণশীল যারা আছেন, রিপাবলিকান পার্টি যারা করেন, তাদের অধিকাংশই এই সমকামীদের বিভিন্ন অধিকার আদায় সমর্থন করে না। কিন্তু আজকে যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্ট 6 এবং 6 বনাম 3 জাজের বিবেচনায় এটিকে তাদের পক্ষে রায় দিয়েছে। এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত এবং রায়, এবং এর ফলে যুক্তরাষ্ট্রে এই যে ডিসক্রিমিনেশনটা ছিল বেসড অন জেন্ডার এবং বেসড অন সেক্সুয়াল ওরিয়েন্টেশন যেটাকে বলা হয় সমকামী, তার একটা অবসান ঘটলো। এবং আজকে সুপ্রিম কোর্টের প্রধান জাস্টিস, যিনি কনজারভেটিভ জাস্টিস হিসেবে চিহ্নিত, জন রবার্টস, খুব কায়দা করে এই রায়টি লেখার জন্য, মেজরিটি অপিনিয়ন লেখার জন্য দায়িত্ব দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পের নিয়োজিত বিচারক জনাব গর্সিচকে, এবং নীল গর্সিচ সেই রায়টি, মেজরিটি রায়টি লিখছেন। আর আরেকটি জিনিস হচ্ছে যে আমি আগামী, আমরা জানি অনেক ইভেন্ট এই করোনা ভাইরাসের কারণে ক্যান্সেল হয়ে গেছে ইতিমধ্যে, তবে আগামী বছরের যে অস্কারটি নির্ধারিত ছিল সেই অনুষ্ঠানটি পিছিয়ে এপ্রিলের 25 তারিখ করা হয়েছে যতটুকু শুনেছি আমি। এবং আরেকটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে যে এবছর কলেজের ভর্তি হতে স্যাট কিংবা এসিটি স্কোরের প্রয়োজন হবে না, এটি আর লাগবে না, অন্তত এই বছরের জন্য শুধু স্যাট। আপনারা জানেন যে কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে এই 2টি স্কোর খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এই বছর সেটি আর লাগছে না বলে কলেজ বোর্ড ঘোষণা দিয়েছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা জানি অনেকেই যে আমাদের বাংলাদেশি আমেরিকানদের সন্তানরা প্রাইভেট স্কুলে, চার্টার স্কুলে পড়েন, সিটির হাই স্কুলে পড়েন, কিন্তু আজকে যে খবরটি পাওয়া সেটা দেখা যাচ্ছে যে চার্টার স্কুলগুলো যুক্তরাষ্ট্রের যারা পাবলিকলি ফান্ডেড, পাবলিকের থেকে অর্থ নিয়ে তারা চলে কিন্তু পরিচালিত হয় প্রাইভেটলি, সেই স্কুলগুলো অলমোস্ট $50 মিলিয়ন সাহায্য সহযোগিতা পেয়েছে। এবং যারা স্মল বিজনেস হিসেবে তারা সেই সাহায্য সহযোগিতা পেয়েছে, যদিও অনেক সত্যিকারের স্মল বিজনেস এই ফেডারেল গভর্নমেন্টের এই সাবসিডি কিংবা অনুদান থেকে একটি পয়সাও পায়নি, যার মধ্যে অনেকেই আমাদের বাংলাদেশি কমিউনিটি। আর অস্কারের কথা তো বলেছি, এবছর এপ্রিলে অনুষ্ঠিত হবে, সেটা এপ্রিল 25 তারিখে। আর একটু যুক্তরাষ্ট্রের বাইরে গেলে যদি বলি, আজকে ফ্রান্স তাদের দেশকে করোনা মুক্ত ঘোষণা করেছে এবং ফ্রান্সের প্রেসিডেন্ট সব ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেবার কথা বলেছেন এবং এই সপ্তাহে সেই কাজটি তিনি করবেন বলে ঘোষণা দিয়েছেন। অর্থাৎ এই সপ্তাহ থেকে ফ্রান্সে করোনা ভাইরাসের প্রভাবে আর কোনো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকছে না। আর আমাদের বাংলাদেশের দিকে একটু যদি যাই ফিরে, তো সেখানে আজকে একটি গুরুত্বপূর্ণ খবর আমার বিবেচনা, সেটি হচ্ছে যে গণস্বাস্থ্য কেন্দ্রের ডক্টর জাফরুল্লাহ করোনা মুক্ত হিসাবে চিহ্নিত হয়েছেন। আজকে ওনার পিসিআর টেস্টটি নেগেটিভ এসেছে এবং একটি বিষয় খুব তাৎপর্যপূর্ণ এই জন্য যে উনি করোনা ভাইরাসের চিকিৎসাধীন থাকা অবস্থায়
কাউকে না জানিয়ে ওনার গণস্বাস্থ্য কেন্দ্র থেকে হাসপাতাল থেকে ছেড়ে উনি সাবেক মন্ত্রী নাসিমের জানাজায় অংশ নিয়ে আবার ফিরে এসেছেন, এবং এটি একটি বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। এবং এই জন্য যে একজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী জানাজায় গিয়ে আবার ফিরে এসেছেন, এবং তিনি আজকে তার পিসিআর টেস্টে তাকে সম্পূর্ণ নেগেটিভ ঘোষণা করা হয়েছে, যদিও তিনি অনেকটা দুর্বল এখন, এবং তার বয়সের অনেকেই কিন্তু বেঁচে নেই এই করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর। এটিও একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। তো তিনি সকলের দোয়া চেয়েছেন। আর বাংলাদেশের ক্ষেত্রে যেটি ঘটছে সেটি তো আপনারা জানেন, আমরা মার্চ এপ্রিলের দিকে যেভাবে যুক্তরাষ্ট্রে বিশেষ করে নিউ ইয়র্কে ছিলাম, বাংলাদেশে এখন তাই ঘটছে। আর দ্রুত হারে এটা পিক পজিশনে যাচ্ছে, প্রতিদিনই বিপুল সংখ্যক মানুষ এতে আক্রান্ত হওয়ার খবর পাচ্ছি। তবে মৃতের সংখ্যা সেই তুলনায় নিউ ইয়র্কের তুলনায় তুলনামূলকভাবে কম হার হিসাবে। তবে টেস্টিং এর সমস্যাটা বাংলাদেশে খুব প্রকট। এই পর্যন্ত যে খবরটা আমি পেয়েছি সেটা হচ্ছে যে 1,10,00,000 মানুষ টেলিফোনে টেস্ট করার অনুমতি চেয়েছেন, সুযোগ চেয়েছেন, কিন্তু 5 লাখ লোককে মাত্র টেস্ট করার সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু টেস্ট করার সুযোগ তারা না পেলেও বাংলাদেশে অর্থ দিয়ে পয়সা দিয়ে টেস্টের নেগেটিভ রেজাল্ট কিনে ফেলা যাচ্ছে। এটি হচ্ছে খুব দুর্ভাগ্যজনক খবর, এবং এর ফলে বাংলাদেশের ইমেজ নষ্ট হচ্ছে। ইতিমধ্যে জাপান বাংলাদেশ থেকে সকল ফ্লাইট বন্ধ করে দিয়েছে। তারা এই একটি কারণে যে ভুয়া নেগেটিভ তথ্য নিয়ে জাপানে প্রবেশ করে তারা সংখ্যা পারেন বলে এই জন্য তারা দিচ্ছেন না। আর আরেকটি খবর শেষ করার আগে বলি, আমরা অনেকেই হয়তো জানি ইতিমধ্যে আমাদের কমিটির একজন বিশিষ্ট ব্যবসায়ী, যিনি অনেকেই হয়তো তাকে চিনেন, যিনি মান্নান গ্রোসারির আমাদের মান্নান ভাইয়ের সাথে ছিলেন। মান্নান গ্রোসারি যখন শুরু হয় পরে মান্নান ভাইয়ের পার্টনার হন, এবং পরবর্তীতে নিজে তিনি একাধিক সুপার মার্কেট চেইন চালু করেন, উডসাইডে ফুটওয়্যার মার্কেট এবং জামাইকাতে আব্দুল্লাহ সুপার মার্কেট। তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী। এস.জে. বাবুল, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে 3 দিন ভোগার পর গতকালকে ভোর রাতে, অর্থাৎ আজকে ভোর রাতে 3টার দিকে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে, এবং এর সাথে বলতে চাই যে নিউ ইয়র্কের গ্রোসারি ব্যবসার সকল গ্রোসারি ব্যবসার পত্তন যারা করেছিলেন, সেই গোড়াপত্তনের 2 জন বিশিষ্ট ব্যক্তি সাইদ রহমান মান্নান এবং তার সহযোগী এজে বাবুল, দুজনেই আজ আমাদের মাঝে নেই। আমরা তাদের হারিয়েছি। তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি, এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা জানাই। আর আরেকটি জিনিস জানেন যে এখন ভোট চলছে নিউ ইয়র্ক স্টেট ডেমোক্রেটিক প্রাইমারিতে। গত কাল থেকে ভোট শুরু হয়েছে, এবং এই ভোটের এখনো ভোট চলছে, আপনারা দিতে পারেন। তবে যতটুকু আমি জানি আগামী কাল পর্যন্ত বোধহয় অ্যাবসেন্টি ব্যালটটি নেওয়া যাবে। এরপরে আপনারা যারা ভোট দিতে আগ্রহী, এবং আমি মনে করি এই ভোট দেওয়া যারাই সম্ভব, যাদের পক্ষেই সম্ভব ভোটটা দিয়ে আসবেন, কারণ এটি কমিটিতে বাংলাদেশি আমেরিকানদের অবস্থানকে আরো সুদৃঢ় করবে। এবং এবছর বেশ কয়েকজন উপযুক্ত প্রার্থী যারা আমাদের প্রতিনিধিত্ব করার জন্য স্টেট এবং সিনেট এবং বিভিন্ন লোকাল বডিগুলোতে নির্বাচন করছেন, তাদেরকে আপনারা সমর্থন করবেন যতখানি পারেন। আশা করি আপনারা সেটি খেয়াল রাখবেন যতখানি 23 তারিখের আগে, এবং যদি না পারেন 23 তারিখে আপনারা ভোটটি দিয়ে আসবেন। আপনাদের সবাই ভালো থাকুন, আবার কথা হবে। তাহের। থ্যাংক ইউ নাজমুল হাসান, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনার কি মনে হয় যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে ইমিগ্রেশন নিয়ে যে ওনার যে ক্ষোভ এবং ইমিগ্রেশন যে বন্ধ করার যে উদ্যোগ, এটাতে আমরা যারা ইমিগ্রেশন নিয়ে চিন্তা ভাবনা করি আমরা মোটামুটি অভ্যস্ত হয়ে গেছি। আর বিষয়টা যেটি আমার কাছে মনে হয় সেটি হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প তো এই কার্ডটি 4 বছর আগে ব্যবহার করেছেন, ইমিগ্রেশন কার্ডটি, তিনি সেটি আবার ব্যবহার করার চেষ্টা করবেন, এতে কোনো সন্দেহ নাই, করছেন। কিন্তু যে বিষয়টি আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় যে ইমিগ্রেশনের বিষয়টিকে যদি আমরা সামনে বেশি আলোচনা করি তাহলে ট্রাম্প একটু লাভবান হচ্ছেন, তার কারণ হচ্ছে ট্রাম্পই লাভবান হচ্ছেন। এবং এর কারণটা হচ্ছে যে আমাদের ভুলে গেলে চলবে না যে ডেমোক্রেটিক পার্টি এই ইমিগ্রেশনের কথা বলে 2 টার্ম প্রেসিডেন্সি থাকার পরও, 1 টার্ম প্রেসিডেন্সির সাথে কংগ্রেসের 2 সিনেট এবং হাউস থাকার পরও ইমিগ্রেন্টদের পক্ষে তেমন কোনো অবস্থান নিতে পারেন নাই।
এবং ডেমোক্রেটিক প্রেসিডেন্ট ক্লিনটন যতখানি 12টা বাজিয়ে গেছেন ইমিগ্রেশনের বিশেষ করে, তারপরেও আমরা ডেমোক্রেটদের সমর্থন করি। কিন্তু বিষয়টি আমার মনে হয় যত কম আলোচনা করা যায় তত ট্রাম্পের এজেন্ডাকে আমরা সরিয়ে রাখতে পারি আমাদের দৃষ্টি থেকে। নাজমুল হাসান, দর্শক আপনারা এতক্ষণ শুনলেন জনাব নাজমুল হাসানের সংবাদ পর্যালোচনা অথবা লেটেস্ট আপডেট অফ দ্য নিউজ। আমাদের সাথে আছেন মেরি জুবাইদা। দর্শক আপনাদের একটি বিষয় বলবো যে আপনারা যারা ফেসবুকে দেখছেন অনুষ্ঠানটি প্লিজ শেয়ার করবেন। আমরা এরপরে আলোচনা করব যারা সরকারি বিভিন্ন ঋণ সুবিধা এবং অন্যান্য সুবিধা নিয়েছেন এবং কি কি কাজে তারা ব্যবহার করতে পারবেন, কি কি সুবিধা আছে, কি কি অসুবিধা আছে, এই বিষয়গুলো আমরা ডিটেইলস আলোচনা করব। আমরা আলোচনা করব যে যারা আনএমপ্লয়মেন্ট নিচ্ছেন, এই আনএমপ্লয়মেন্টের টাকা এটা কি ট্যাক্সেবল কিনা, এটা কতদিন আপনারা ইউজ করতে পারবেন, এরপরে আপনারা কি করবেন, এই বিষয়গুলো আমরা আলোচনা করবো। আব্দুর ওয়াহিদ চৌধুরী জাকির আমাদের সাথে আছেন, আমাদের সাথে যুক্ত হবেন। এখন আমরা যাচ্ছি মেরি জুবাইদার কাছে, যিনি ডিস্ট্রিক্ট 37 থেকে অ্যাসেম্বলি নির্বাচন করছেন এবং ইতিমধ্যেই যে প্রাইমারি নির্বাচনের যে আগাম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, আমরা এই বিষয়ে তাকে জানতে। মেরি জুবাইদা, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠান। আপনাকে অনেক ধন্যবাদ। শুভ সন্ধ্যা, সালাম আলাইকুম, আদাব সবাইকে যারা দেখছেন। আপনাকে ধন্যবাদ আমাকে আপনার অনুষ্ঠানের সুযোগ দেওয়ার জন্য এবং আমার ভোটারদের কাছে পৌঁছানোর একটা সুযোগ দেওয়ার জন্য। ওকে, সো আপনাদের যে আপনি যে আর্লি ভোটিং শুরু হয়ে গেছে গত শনিবার থেকে, আপনি কি বলবেন যে আর্লি ভোটিংটা কি এবং কোন জায়গায়, আপনার ডিস্ট্রিক্টে কোন জায়গায় হচ্ছে? আর্লি ভোটিং হচ্ছে এটা রিসেন্টলি শুরু হয়েছে। এটা হচ্ছে গিয়ে ভোটের ইলেকশনের দিন বাদ দিয়ে তার আগে 2 সপ্তাহ মানে 10 দিন, আগের 10 দিন একটা ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয় মানুষদেরকে, যাতে করে ভোটের দিন ভিড়টা কম হয় এবং সমস্ত মানুষ তাদের একটা ফ্লেক্সিবিলিটি থাকে যে কাজের আগে পরে তাদের মতো করে অ্যাডজাস্ট করে যাতে করে মানুষ ভোট দিতে পারেন। এই কারণে আরো 10 দিন এক্সট্রা দেওয়া হয় ভোটের আগে। আমাদের এখানে শুরু হয়েছে নিউ ইয়র্ক স্টেটে জুনের 13 তারিখ থেকে শুরু হয়েছে এবং এটা চলবে জুন মাসের 21 তারিখ পর্যন্ত। আমার ডিস্ট্রিক্ট হচ্ছে লং আইল্যান্ড, এস্টোরিয়ার, কুইন্স ব্রিজ, লং আইল্যান্ড সিটি, উডসাইড, সানিসাইড, মাসপাত এবং রিজউড। আর আমার ডিস্ট্রিক্টের কুইন্স ব্রিজ, এস্টোরিয়া, লং আইল্যান্ড সিটি, উডসাইড এবং সানিসাইড এই কয়টা জায়গার জন্য আমার আর্লি ভোটিং এর একটা মাত্র সেন্টার, সেটি হচ্ছে লাগোরিয়া কমিউনিটি কলেজ সেন্টার, যার গেট হচ্ছে ভ্যান্ডাম স্ট্রিটের উপরে। আর এর বাইরে রিজউড, মিডল ভিলেজ এবং মাসপাতের ভোটারদের জন্য দ্য সেন্টারটি হচ্ছে গিয়ে এটা মিডল ভিলেজ অবস্থিত। সো এই দুইটা মাত্র সেন্টার। বিশেষ করে আমার মেজরিটি ভোটার আমার হচ্ছে এই কি বলে কুইন্স ব্রিজ, লং আইল্যান্ড সিটি, উডসাইড, সানিসাইড এই এলাকায় সবচেয়ে বেশি আমার ভোটার। এবং আমাদের সবার যদি মনে রাখেন যে লাগোরিয়া কমিউনিটি কলেজ 21 তারিখ পর্যন্ত আপনারা সরাসরি সেখানে যে ভিড় এড়িয়ে নিরাপদে ভোট দিতে পারবেন। আপনার কথা শোনা যাচ্ছে না, আপনি খুব সম্ভবত আপনার সাউন্ড অন করেনি। আমি বলছি যে যদি এখানে যায় লোকজন লাগোরিয়া করে যে আর্লি ভোটিং এ, আপনার ব্যালটের মধ্যে আপনার নাম কত নম্বরে আছে, কিভাবে পাবে, এই বিষয়ে কিছু বলবেন? আমার নাম হচ্ছে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির আন্ডারে, আর এখানে 3 জন দাঁড়িয়েছেন, ক্যাথি নোলান, ড্যানিয়েল ব্রেকার এবং মেরি জুবাইদা। ভোটার ব্যালটের উপরে সাধারণত নামের প্রথম লেটার দিয়ে শুরু হয়, তাই ক্যাথি নোলান আমার প্রথমে, তারপরে ড্যানিয়েল ব্রেকার, তারপরে আমি। আমাদের সিরিয়াল নাম্বারের দিক থেকে আমার নাম্বার হচ্ছে 32 নম্বর, 32 নাম্বার। নাম্বার 32 তে 1 থেকে গুণে আপনারা 1 2 3 4 করে 32 নাম্বার বা 32 নম্বরে যে আমার নাম দেখবেন, আমার নাম মেরি জুবাইদা ব্যালটের। ওকে, এবং আর্লি যে ভোট হচ্ছে, ভোটিং এর যে এখন যে আপনারা এখন তো সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হচ্ছে, মানুষের বাড়িতে ডোর নকিং করা সম্ভব হচ্ছে না, আপনাদের ক্যাম্পেইনটা কিভাবে চালাচ্ছেন, আপনারা কি করছেন? আপনারা সব ক্যাম্পেইন গুলি এই কোভিড-19 এর কারণে কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের ক্যাম্পেইনটা এটা আলাদা কিছু না। তো আমাদের ক্যাম্পেইনে আমরা ইন পারসন যে ক্যাম্পেইনিংটা করতে পারছি না। যেমন আমাদের শুরুতে যখন লাঞ্চ করেছিলাম আমরা দেখেছি যে জোয়ারটা, যে বিভিন্ন কমিউনিটিতে গেলে তাদের যে আবেগ উচ্ছ্বাস, সেটা আমরা সত্যি মিস করি। কিন্তু এর বাইরে আমাদের পুরো টিমটা এখন রিমোট ক্যাম্পেইনিং করছে, যার মধ্যে ফোন ব্যাংকিং, টেক্সট ব্যাংকিং, তারপরে মেইলার ছাড়তেছি আমরা।
এবং ইতিমধ্যে আমরা আমাদের সমস্ত ভোটার যাদের ফোন নাম্বার দেওয়া আছে তাদের সবার কাছে আমরা মোটামুটি টেক্সট অথবা ফোন করে যাদের মোবাইল নাম্বার দেওয়া আছে তাদের সবার কাছে আমরা টেক্সট পাঠিয়েছি এবং ফোন করে সবাইকে ভোট দিতে উৎসাহিত করতেছি। যারা প্রাইম ভোটার সবসময় যারা ভোট দেন তাদের সবাইকে আমাদের টেক্সট এবং ফোন করা হয়েছে এবং যেসব মানুষরা তাদের ফোন নাম্বার রাখেননি তাদের কাছে আমরা মেইলার সেন্ড করতেছি, যেটা এই সপ্তাহের মধ্যে পৌঁছে যাবে, এই সপ্তাহের শেষ হওয়ার আগেই পৌঁছে যাবে, 2 দিনের মধ্যে। ওকে, সো যারা আপনার এলাকার ভোটার তাদের কেউ যদি আপনার ক্যাম্পেইনে স্বেচ্ছাসেবক হতে চান বা ভলান্টিয়ার হতে চান তাদের কি করতে হবে, কোথায় যোগাযোগ করতে হবে? ভলান্টিয়ার হওয়ার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমাদের ওয়েবসাইটে যাওয়া maryforassembly.com www.maryforassembly.com। সো maryforassembly.com এ যদি যান আপনারা প্রথম পাতায় এটা আছে যে সাইন আপ ফর ফোন ব্যাংকিং, সেখানে আপনারা ক্লিক করলে আপনাদের কয়েকটা সিম্পল ইনফরমেশন, আপনাদের নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস ওখানে দিলে এবং আরেকটা সুযোগ দেওয়া হবে যে প্রতিটা দিনই সপ্তাহে 7 দিনই আমাদের ভলান্টিয়াররা ফোন ব্যাংক করতেছেন, বিশেষ করে উইকডেজে 6 PM to 8 PM আর উইকেন্ডে 2 PM to 5 PM। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো দিন আপনাদের সুবিধা মতো আপনারা যে কয়টা দিন চান সে কয়টা দিন আপনারা পিক করতে পারবেন এবং ফর্ম ফিল আপ করলে আমাদের টিম আপনাদের সাথে যোগাযোগ করবে এবং ওই দিনও আরো একটা রিমাইন্ডার দিবে এবং লিংক পাঠিয়ে দিবে আপনাদেরকে। আর এর পাশাপাশি আপনাকে আমি বলতে চাই, সুযোগটা নিতে চাই যে আমাদের ক্যাম্পেইনের আমাদের বাংলা পেজ আমরা অলরেডি গতকালকে আমরা লঞ্চ করেছি। তো যারা বাংলাদেশি ভোটার আছেন আমাদের ক্যাম্পেইন সম্পর্কে জানতে চান, বিভিন্ন গুরুত্বপূর্ণ তারিখ সম্পর্কে জানতে চান, তারা maryforassembly.com এ গেলে আপনারা উপরে দেখতে পাবেন যে একটা ট্যাব আছে মেরি বাংলা ভাষায় মেরি, সেখানে যদি ক্লিক করেন তো বাংলা ভাষাভাষীদের জন্য সব ইনফরমেশন সেখানে রাখা আছে। ওকে, সো আপনার বাংলাভাষী যারা আছেন আপনার কনস্টিটিউয়েন্টে, লং আইল্যান্ড সিটি, পার্ট অফ এস্টোরিয়া, সানিসাইড, রুটসাইড, রিজউড, মাসপেট, তাদেরকে আপনি কি বলতে চান, তাদের উদ্দেশ্যে কি বলতে? কারণ আর মাত্র 1 সপ্তাহ আছে অলমোস্ট, এরপরেই রেজাল্ট হয়ে যাবে, 23 তারিখে তো লাস্ট ডেট। তো আপনি তাদের উদ্দেশ্যে আপনার কোনো বিশেষ আবেদন আছে কিনা? আমি বলতে চাই যে আমার বাংলাদেশি ভাই বোন এবং দাদা দিদি আপনাদের সবাইকে আমি একটা জিনিসই বলতে চাই যে আমেরিকায় পলিটিক্সের 2টা গুরুত্বপূর্ণ জিনিস, একটা হচ্ছে টাকা আর একটা হচ্ছে ভোট। টাকার চেয়েও যেটা সবচেয়ে উপরে টাকার ভোটের মধ্যে সেটা হচ্ছে ভোট। আমাদের মানুষরা যদি আলবানিতে না যায় তাহলে আমাদের কণ্ঠস্বর সেখানে পৌঁছাবে না। আমি অতীতেও কিন্তু আমাদের কমিউনিটির কল্যাণে অনেক অ্যাডভোকেসি করেছি, যেমন ধরেন আমাদের স্কুলগুলিতে ইনক্লুসিভ লাঞ্চ রুম হোক, ইনক্লুসিভ লাঞ্চ পরিবেশন করা হোক, সেখানে হালাল, নিরামিষ এবং কশার খাবার ইহুদিদের জন্য সেই খাবারটা পরিবেশন করা হোক, এই জন্য কিন্তু আমি বহুবার আলবানিতে গেছি। আমি কিন্তু আমাদের ধর্মীয় পোশাক পরে, যেমন আমাদের ইহুদি ভাই বোনদের জন্য তাদের কিপ্পা এবং ইয়ারমাক, আমাদের শিখ ভাইদের জন্য টারবান এবং আমাদের মুসলমানদের জন্য আমাদের মাথায় কাপড়, তো এসব দিয়ে যাতে করে আমরা আমাদের ধর্মীয় বা এই সাংস্কৃতিক কাপড় পরে কাজ করতে পারি, সেই বিলের জন্য পাশ করানোর জন্য কিন্তু আমি আলবানিতে গিয়েছিলাম। যেদিন এই গার্ব বিলটি পাশ হয় সেদিন কিন্তু আপনি জানেন যে সেনেট ফ্লোরে আমি নিজে উপস্থিত ছিলাম আমার 2 সন্তানকে নিয়ে, একদম সেনেট ফ্লোরে ছিলাম সেনেটরদের সাথে। তো আমার অ্যাডভোকেসি সবসময় কমিউনিটির কল্যাণের জন্য। আলবানিতে গেলে আমি যে আইন পাশ করবো সেটা সবসময় আমাদের লো ইনকাম ইমিগ্রান্ট কমিউনিটি এবং সবার জন্য, কালার কমিউনিটি সবার জন্য অত্যন্ত কল্যাণকর হবে। আপনারা যদি আমাদের কণ্ঠস্বরকে, আমাদের দাবি দাওয়াকে আলবানিতে সরাসরি আমাদের মাধ্যমে পাশ করাতে চান, যেটা আমরা আর কারো ধারণা না ধরে আমরা নিজেরাই পাশ করে নিয়ে আসবো, এরকম যদি চান আপনারা ঘরে বসে থাকলে সেটা হবে না। আপনাদেরকে একটু কষ্ট করে এই কয়টা দিনের জন্য একদিনে একজনে একটা ভোট দিয়ে আসবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরকে ভোট দিতে বলবেন। ভোট দেওয়াটা এখন নিরাপদ, এই আর্লি ভোটিং এর কারণে আমি নিজে সরাসরি গিয়ে ভোট দিয়ে এসেছি, আমি দেখেছি যে এই ভোট কেন্দ্রটা কতটা নিরাপদ। এখানে তেমন কোনো মানুষ যায় না, ফলে একদম নিশ্চিন্তে ভিড় এড়িয়ে ওই সামাজিক দূরত্ব রক্ষা করে সহজেই ভোট দিতে পারবেন। আপনারা মুখে মাস্ক পরে যাবেন, আর যদি মাস্ক নাও পরে যান সেখানে মাস্ক সরবরাহ করা হচ্ছে, যেটা আমি দেখেছি সেদিন। তো আমি অনুরোধ করব এই গুরুত্বপূর্ণ জিনিস একটু অবহেলার জন্য নষ্ট করবেন না। আমাদের যে সম্ভাবনা, আমাদের যে স্বপ্ন পূরণের যে উচ্ছ্বাস দেখতে পাচ্ছি, আর আপনি জানেন যে আমার ক্যাম্পেইনে
শুধুমাত্র বাংলা ভাষাভাষী না, সমস্ত ভাষাভাষী বলেন, সমস্ত ধর্ম বলেন, জাতি, গোত্র, ধর্ম ব্যতি রেখে সমস্ত মানুষের যে উচ্ছ্বাস, সেটি আমরা আরো বেশি ফলপ্রসূ করে তুলতে পারবো যদি আমার বাংলাদেশি ভাই বোনরা ভোট দেন। আর এটা আমার জন্য খুবই দুঃখজনক হবে যদি আমার বাংলাদেশি ভাই বোনরা ভোট না দেন। আপনারা জানেন প্রতিটি ইলেকশনের পরে একটু একটু করে জরিপ করা হয়, একটু একটু করে রিপোর্ট ছাড়া হয় যে কারা ভোট দিয়েছে, কারা দেয়নি, কাদের ভোটে এই প্রার্থী জয়যুক্ত হলো। আমি সেখানে আমার বাংলাদেশি ভাই বোনদের নাম দেখতে চাই, তাদের নামটা আমি ন্যাশনাল হেডলাইনে দেখতে চাই যে এরকম একটা অসাধ্য তারা সাধন করেছে ভোট দিয়ে। আমি অনুরোধ করব আপনারা সবাই ভোট কেন্দ্রে, এই বিশেষ করে এই আর্লি ভোটিং টাইমে আপনারা কষ্ট করে হলো লাগোয়ার্ডিয়া কমিউনিটি কলেজে যেয়ে আপনারা ভোটটি দিয়ে আসবেন। এটা নিরাপদ, এবং আপনারা শুধু মাস্ক পরে যাবেন, মাস্ক না থাকলে ওড়না, শাড়ি, আমরা আমাদের সবার মাথায় মোটামুটি ওড়না থাকে, এরকম মুখ বেঁধে তারপরে আপনারা সহজে যেতে পারবেন। আর ভোট কেন্দ্রে গেলে ওখানে মাস্ক দেওয়া হয়, এখান থেকে নিয়ে নিতে পারবেন। লাস্ট একটা কোশ্চেন করতেছি আপনাকে, যে আপনি ফার্স্ট অফ অল আপনি মুসলিম, দেন আপনি হিজাব পড়েন, আপনার এই যে কনস্টিটিউয়েন্টের সবচেয়ে বেশি হচ্ছে হোয়াইট এন্ড দেন হিসপানিক এন্ড আদার কমিউনিটি। বেঙ্গলি বাংলাদেশি কমিউনিটি যদিও মোটামুটি সিগনিফিকেন্ট, বাট ওদের তুলনায় কম। এখানে কি ধরনের এই এদের সামনে আপনি কিভাবে আপনার ক্যাম্পেইনকে প্রচার করছেন? আমাদের নিউ ইয়র্ক স্টেটে আমরা যেভাবে আসছি সেভাবেই, যে আমরা মিলেমিশে সবাই মিলে এক নিউ ইয়র্ক স্টেট। আমরা এটাই আমাদের সৌন্দর্য, আমাদের নানা ভাষা, নানা মত, নানা ধর্ম, নানা সংস্কৃতি, সবকিছু মিলিয়েই কিন্তু আমেরিকা সৌন্দর্যটাই এখানে। যে আমরা একটা আমি ম্যারি জোবাইদা হিজাব পরি, আমার আরেক ভাই বোনরা আছেন যারা ইহুদি বা খ্রিস্টান বা হিন্দু। আপনি জানেন যে আমার ক্যাম্পেইনে সবচেয়ে বেশি ডোনারও এসেছেন কিন্তু আমাদের খ্রিস্টান এবং অন্যান্য ভাই বোনদের কাছ থেকে, এবং আমাদের হিন্দু সবচেয়ে বড় ডোনারদের মধ্যে কিন্তু আমাদের হিন্দু খ্রিস্টান ভাই বোনরা আছেন, বাংলাদেশিও আছেন। তো এই যে আমাদের যে সৌন্দর্য, এটাই আমরা তুলে ধরি যে আমরা সবাই মিলেমিশে এই দেশের বাসিন্দা, এবং এই দেশের যেখানে হাউজিং সমস্যা যদি হয়, স্কুলে সমস্যা হয়, বা যে মৌলিক অধিকারের কথা আমরা বলি, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এখানে যেখানেই সমস্যা হয় তার জন্য কিন্তু আমাদের ধর্ম, বর্ণ, গোত্র কোনোটাই এফেক্ট করে না, আমরা সবাই কিন্তু সমান ভুক্তভোগী। যখন আমাদের স্টেটে সুন্দর হবে, সবার জন্য এসব সমস্ত প্রয়োজনগুলি পূরণের ব্যবস্থা করতে পারবো, সেখানেও কিন্তু আমরা সবাই সমান বেনিফিশিয়ারি হব। আর এমন একটা অবস্থায় 2020-তে এসে আমরা এই সৌন্দর্যটা দেখতে পাচ্ছি যে আমাদের সাদা ভাই বোনরা, আমাদের ল্যাটিনো ভাই বোনরা, আমাদের কালো ভাই বোনরা, এখন আমরা সবাই মিলেই কিন্তু চাচ্ছি যে এই বিভেদ, বৈষম্য আর দেখতে চাই না কেউ। আমরা চাই আমাদের সন্তান সন্ততিরা সবাই মিলেমিশে ভালোবাসা মাখামাখি হয়ে বড় হবে এই আমেরিকাতে, সবাই সবার আপনজন হয়ে বড় হবে। আর এই স্বপ্নটা কেবল আপনার আর আমার না, এটা স্বপ্নটা আমাদের সবার, যারা আমরা নিউ ইয়র্কে বসবাস করি। আর এই স্বপ্নের তাগিদেই আমরা যে সমর্থনের যে জোয়ার দেখতে পাই, আমি অত্যন্ত উৎফুল্ল, আনন্দিত এবং কৃতজ্ঞ। কিন্তু সমস্ত এই উচ্ছ্বাস শেষ হয়ে যাবে যদি আমাদের ভোটাররা সেই উচ্ছ্বাস পর্যন্তই থাকেন, যদি ভোট কেন্দ্রে যে ভোট না দেন। দিনের শেষে যা কাউন্ট হবে তা আমাদের উচ্ছ্বাস না, আনন্দ না, স্বপ্ন না, সেটা কাউন্ট হবে ভোট, কয়টা ভোট কে পেল সেটা। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অশেষ ধন্যবাদ। আশা করি উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ। আমি আবারও অনুরোধ করব সবাইকে, এই 21 তারিখ পর্যন্ত আর্লি ভোটিং আছে, আপনারা লাগোয়ার্ডিয়া কমিউনিটি কলেজে ভোট দেন। যদি আমার ডিস্ট্রিক্ট হচ্ছে অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 37, আমার নাম হচ্ছে ম্যারি জোবাইদা, আমার নাম্বার হচ্ছে 3232 ব্যালটের উপরে, সেখানে আপনারা ভোট দিবেন। আর যদি একান্তই এই আর্লি ভোটিং এ না পারেন, একটু কষ্ট করে হলো জুন 23 যে আপনাদের নিকটস্থ ভোট কেন্দ্রে যে একটু ভোট দিবেন। আমাদের বাংলাদেশিদের আমাদের কণ্ঠস্বর আলবানিতে পৌঁছানোর জন্য আপনাদের কাছে অনুরোধ যে কাজটি আপনারা করবেন। অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। উইশ ইউ অল দ্য বেস্ট। আমি জাকির আপনাকে বলবো যে আপনি যদি একটু অনেকগুলো প্রশ্ন আছে আপনার, যেখানে আমাদের ভিউয়ার যারা আছেন তারা এই যে বিভিন্ন সরকারি ঋণ সুবিধা, প্রণোদনা, তারপরে ওয়ার্কার কি বলে এই যে আপনার লে অফ এন্ড আদার সুযোগ সুবিধা নিচ্ছেন, এই সুযোগ সুবিধা কতদিন কন্টিনিউ করবে? যারা বিভিন্ন সুবিধা নিয়েছেন, ঋণ নিয়েছেন, তাদের ঋণটা কিভাবে ইউজ করবেন, এই জিনিসগুলো আপনার সাথে আমি আলোচনা করবো। একটু যদি আপনি আমাদের ভিউয়ারদের প্রশ্নগুলো দেখেন, এর মধ্যে আমি জাস্ট একটু আলোচনা করি জনাব ফখরুল আলম এবং মোহাম্মদ আলীর কাছে। জনাব ফখরুল আলম, আপনি তো বিভিন্নভাবে আপনার সাউন্ডটা মিউট করা আছে, একটু আনমিউট করেন জনাব ফখরুল আলম।
জি, আপনি তো জনাব মোহাম্মদ আলী এবং ফখরুল আপনারা দুজনেই শেয়ার করতে পারেন আপনাদের আলোচনা, যে আপনারা তো দুজনেই ক্যাম্পেইনে আপনারা ফোন ব্যাংকিং করছেন, মাঠে ক্যাম্পেইন করছেন। আমি প্রথমে জনাব ফখরুল আলম আপনার কাছে যাই, যে আপনার এক্সপেরিয়েন্সটা কি, কিভাবে ফোন ব্যাংকিং করছেন আপনারা? টাইম টেলিভিশন এবং তাহের, আপনাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আর নাজমুল ভাইকে তথ্যবহুল আমাদেরকে সংবাদগুলো দেওয়ার জন্য সত্যি আমরা আমাদের দেশবাসী উপকৃত হচ্ছে বলে আমি মনে করি। আমার এক্সপিরিয়েন্সের আগে শুধু আমি আরেকটা কথা বলবো, যেটা আমি বুঝতে পারছি জনাব ফখরুল আলম আপনার সাউন্ড বিভিন্নভাবে কথা জনাব আপনার ফখরুল আলম আপনার সাউন্ড ডিস্টার্ব করছে, আপনার সাউন্ডটা একটু চেক করুন। আমি মোহাম্মদ আলী ভাইয়ের সাথে কথা বলি, আপনার সাউন্ডটা ইন দ্য মিনিট একটু চেক করেন। জনাব মোহাম্মদ আলী আপনি আনমিউট করবেন, আপনার সাউন্ডটা একটু আনমিউট করেন প্লিজ। জি, আমি আপনার কাছে জি হ্যাঁ আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি তো ক্যাম্পেইনের সাথে সরাসরি ইনভলভ, ক্যাম্পেইন করছেন এবং আপনার পিছনে দেখতে পাচ্ছি মেরি জুবাইদার পোস্টার লাগানো আছে। আপনি জয় চৌধুরীর ক্যাম্পেইনে, আরো বাংলাদেশি কমিউনিটি যারা আছেন তাদের ক্যাম্পেইনের সাথে আপনি ফোন ব্যাংকিংটা আপনারা কিভাবে করছেন? ধন্যবাদ তাহের ভাই, এবং মেরি জুবাইদা ভাবির কথা শুনলাম, খুবই সুন্দর সাবলীল ভাষায় আমাদেরকে, বিশেষ করে বাঙালি ভোটারদেরকে বোঝার জন্য উনি যেভাবে এক্সপ্লেন করেছে আমার কাছে খুবই চমৎকার লেগেছে। আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এর জন্য যে আমরা যারা বাংলাদেশি কমিউনিটিতে যারা আছে, যারা ভোটার এবং যারা ভোটার হবেন, তাদের জন্য অত্যন্ত অনেক কিছু শিক্ষণীয় জিনিস আছে। ভাবি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার এই সুন্দর কথার জন্য। আমি আপনার প্রশ্নের উত্তরে কয়েকটা বিষয় আমি উল্লেখ করতে চাই। প্রথমত আমার একটু দুঃখ প্রকাশ করিনি এবং দোয়া চেয়ে নেই সবার কাছে। বাবুল ভাই আমাদের ছেড়ে চলে গেছেন, আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে তার পরিবারের প্রতি আমরা শোক প্রকাশ করছি, এবং যারা আরেকজন ভদ্রলোক মারা গেছেন, ওনার নামটা এই মুহূর্তে আমি বলতে পারছি না, কালকে আমি খবর পেয়েছি অস্ট্রেলিয়াতে, তার জন্য এবং তার পরিবারের জন্য আমরা দোয়া করছি আল্লাহ যেন ভদ্রলোক যিনি তাকে যেন আল্লাহ ব্যস্ত নসিব করেন এবং পরিবারকে এই শোক সইবার মতো ক্ষমতা দান করেন। জি, আমরা ফোন ব্যাংকিং এর পাশাপাশি, আচ্ছা ফোন ব্যাংকিংটা কি? আপনার ফোন ব্যাংকিংটা অনেকে বুঝে না, হোয়াট ইজ ফোন ব্যাংকিং? ফোন ব্যাংকিংটা হচ্ছে আপনি আমাদের যে ভোটার লিস্ট যারা আছেন, যারা ভোটার রেজিস্টার্ড ভোটার ডেমোক্রেট, তাদেরকে তাদের লিস্ট আছে আমাদের কাছে, ভাবি আমাদেরকে সেই লিস্টটা পাঠিয়েছে। আমরা সেই গুগল লিস্টের মাধ্যমে তাদেরকে, তাদের যে সিরিয়াল ভোটার আছেন বা বিশেষ করে আমাদের বাঙালি কমিটি সহ অন্যান্য কমিটি যারা আছেন তাদেরকে আমরা ফোন করছি। মানে আপনারা ফোন করেন ভোটারদেরকে? হ্যাঁ ফোন করেন। সো ওকে, সো আপনারা যখন ফোন করেন, আমি জানতে চাই বাংলাদেশি ভোটার যাদেরকে আপনারা ফোন করেছেন বা আমেরিকান যারা আছে তাদেরকে ফোন করেছেন, রেসপন্স কি পাচ্ছেন আপনারা? আমি বলবো রেসপন্স খুবই ভালো, বিশেষ করে যাদেরকে আমরা পেয়েছি, বিশেষ করে বাঙালির কথাই বলবো, বাংলাদেশি যারা কমিটি তারা অত্যন্ত পজিটিভ। বিশেষ করে বাবির ব্যাপারে তারা বলেন যে আমাদের একজন মেয়ে, আমাদের এক বাংলাদেশি মেয়ে আমেরিকাতে ইলেকশন করছে, এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়, এবং উনি যদি পাশ করতে পারেন এটা তো আমাদের বাংলাদেশের গৌরব। সুতরাং তারা খুবই পজিটিভ, এবং তারা অনেকেই আমাকে বলেছেন যে ভাই আমরা তো ভোট দিব, এবং পাশাপাশি আমাদের যারা আশেপাশে প্রতিবেশী আছেন তাদেরকে আমরা ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করব। পাশাপাশি আরেকটা কথা আমি বলি, যারা অন্য কমিউনিটি যারা আছেন তাদেরকে যখন আমরা কল করি, তারা অবশ্যই অনেকেই ভোট দেওয়ার কথা বলে, আবার অনেকে বলেন না যে ওকে আমরা চেষ্টা করব, এরকম কথাও বলে। আবার অনেক সময় অনেক ফোন পাওয়াও যায় না, তখন আমরা মেসেজ দিয়েছি ভোট দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। জনাব ফখরুল আলম আপনার কাছে যে আপনি তো ভোট ব্যাংকিং ইনভলভ এবং আপনি বিভিন্ন প্রার্থীর পক্ষে এখানে কাজ করেছেন, আপনি এবার যে ভোট ব্যাংকিং করছেন, এই ভোট ব্যাংকিং এ কাজটা কিভাবে করেন এবং মানুষদের রেসপন্সটা কেমন আপনার কাছে মনে হয়? কোনো এমন কি ঘটনা আপনি বলতে পারেন যেটা আমাদের ভিউয়াররা শুনলে খুশি হবেন বা তাদের কাছে শিক্ষণীয় বিষয় হবে? ধন্যবাদ তাহের। আমার এখনো অডিওতে ডিস্টার্ব করছে, যদি অনুমতি দাও তাহলে আমি কথা বলতে পারি। জি জি প্লিজ। হ্যাঁ, এই ভোট ব্যাংকিং ব্যাপারটা, এই প্রস্তাবটা প্রথম আমি রেখেছিলাম। আমি জানি আমাদের দেশের যারা ভোটার আছেন তারা একটু কমিউনিকেশনটা যখন বায়বীয় হয়, যখন অডিওর মাধ্যমে হয়, যখন টেলিভিশনের মাধ্যমে হয়, সেটাকে বেশি করে অ্যাকসেপ্ট না করে যখন আমি পার্সোনালি তার সাথে টাচে যাই, কথা বলি, আমি সেজন্য অনুরোধ করেছিলাম
যে মেরি যতটুকু পারবে ভিজিবল হবে, কিন্তু সেটা দুঃখজনক করোনার জন্য হয় নাই। তারপরেও আমি ভোটে যখন কল করলাম অনেকেই আমাকে বলেছেন, অন্তত সানি সাইডে তারা বলেছেন হ্যাঁ উনি তো আমাদের বাসায় এসেছিলেন। আমি এটা শুনে খুব ভালো লেগেছে, এবং উনি আর কেউ বাংলাদেশি এর আগে আসেন নাই, সুতরাং আমরা কাকে আর ভোট দেব, এটা আমাকে অনেক বেশি উৎসাহিত করেছে। আমি সেই জন্য মেরিকে সাথে সাথে জানিয়েছি ভাই আমি কল করেছিলাম একজনকে, সেখানে কিন্তু তারা ভোট দিতে যাচ্ছে 5 জন। আমি ভোট কল করেছি একজনকে, সেখানে তারা ভোট দিতে যাচ্ছে 8 জন। সুতরাং উই আর উইনার, উই আর গোয়িং টু সেলিব্রেট। আমি সেটা অনেককেই বলেছি, কালকে একটা ইন্টারভিউ ছিল সেখানেও আমি বলেছি। কিন্তু ডিসঅ্যাডভান্টেজ হলো এটা টু লেট টু কভার আপ। সেখানে দেখা যাচ্ছে 100টার ভিতরে অন্তত 20 থেকে 22টা ডিসকানেক্টেড ফোন নাম্বার আছে, আবার আছে 10 থেকে 12টা মুভড, তারা চলে গেছে, ওইখান থেকে স্টেশন ছেড়ে চলে গেছে। আমি মেরির সাথে কথা বলেছি, সেটা রেমেডিও দিয়েছে সে, কিন্তু সবসময় তো টেলিফোনে পাওয়া যায় না মানুষকে, অনেককে মেসেজ রাখা হয়, কেউ কল ব্যাক করে নাই, তাদেরকে বুঝিয়ে বলা হয়েছে কল ব্যাক করার জন্য, কিন্তু তারপরেও করা যায় না। অনেকে কিন্তু ট্যাক্স পেয়েছে, এটা আর একটা সুখবর। অনেকে আমার না পেলেও, ভয়েস আগে না পেলেও ট্যাক্স পেয়েছে। সুতরাং এই সমস্ত দিক পর্যালোচনা করলে টেলিফোন ক্যাম্পেইন আরো 1 সপ্তাহ আছে। আমি ইব্রুল ভাইয়ের কথা বলেছি, ওনাদের 23 জন মানুষ আছে পেইড, তারা সেখান থেকে কাজ করবে। আমার মনে হয় সেই লিস্টও পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা যারা করছি এখনো কিন্তু আমি আশাবাদী, এর ভিতরে যদি রিভিশন করতে পারি, একজন আগেও মেসেজ পেয়েছে, এখনো যদি মেসেজ দিতে পারে আবারও, তাহলে সে আরো বেশি আগ্রহ প্রকাশ করবে ভোট দেওয়ার জন্য। তবে যেটা সবাই বলেছেন এবং অভিজ্ঞতা আছে, কতটুকু যাবে, কতটুকু এখনো বলতেছেন তারা হ্যাঁ আমাদের প্রার্থী জয়যুক্ত হওয়া উচিত। মেরি অনেকেই বলেছেন যে উপযুক্ত, হি ইজ কোয়ালিফাইড ইন এভরি রেসপেক্ট, কিন্তু ভোটের দিন তারা কত পার্সেন্ট যাবেন আমাদের অনুরোধ এবং সেখানে তারা কমিটমেন্ট করা সত্ত্বেও, সেটা নিয়ে আমি এখনো 15 to 20% আমি সন্দিহান আছি। সেখানে যদি আবার বলা যায় তাহলে কিন্তু আমাদের আরো আরেকবার আমরা সেখানে মনে হয় আমরা বেশি সুফল পাবো। তবে আমি একটা কথা ভোটারদেরকে বলতে চাই, ভাই জীবনে অনেক কাজ আপনি শুরু করেছিলেন, সব কাজে যে সফল হয়েছেন অথবা রেজাল্ট পেয়েছেন এমন কোনো নিশ্চয়তা আপনি আপনার জীবনে, আমার জীবনে, আমাদের অনেকের জীবনে নাই। কিন্তু এই মেরি জোবায়েদাকে যদি আমরা ওখানে নিতে পারি, আপনার একটা ভোটের কারণে সে ফেল করতে পারে, যদি পাস করে সেখানে আমরা রেজাল্টটা ডাইরেক্ট পাবো, আপনি সাকসেসফুল হবেন, আপনি সফল হবেন, এখানে ব্যর্থতার কোনো কারণ নেই। কারণ এর আগে ওইখানে গিয়ে আমাদের পক্ষ থেকে ডাইরেক্টলি ফাইট করার কেউ যায়নি। সেইভাবে আমি ভোটারদেরকে অনুরোধ করি, ভাই একবার কষ্ট করে, কোভিড আছে আমরা জানি, আরো একটা প্রতিকার আছে, এখন আর্লি ভোট শুরু হয়ে গেছে, আপনারা এখন থেকে ওই আর্লি ভোট যেদিন শেষ হবে সেদিন পর্যন্ত গিয়ে একেবারেই সেখানে কেউ নেই, আপনি ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করুন। আর মেরির ব্যাপারে বলবো, সে আউটস্পোকেন, সে ইজ কোয়ালিফাইড, সে যেভাবে আজকে ব্যাখ্যা করেছে এটা যদি ভোটাররা শুনে থাকে, আই মাইসেলফ কনভিন্সড, এবং আমার ওয়াইফ সে বলছে আমি ভোট দিতে যাবো। আমি বললাম তুমি কিভাবে ভোট দিতে যাও, আমি ভোটার, তুমি তো ওখানকার ভোটার না। সে বললো আমি অনেককেই বলতেছি এখন তাকে ভোট দেওয়ার জন্য। এইভাবে কিন্তু সবাই উৎসাহিত হচ্ছে। এখন গ্যাপটা কোথায়? গ্যাপটা হলো সময়, গ্যাপটা হলো কোভিড, গ্যাপটা হলো আমাদের শেষ মুহূর্তে ভোট কেন্দ্রে যাওয়া নিয়ে প্রশ্ন। এই 3টা জিনিস আমরা কভার করে নিতে হবে। থ্যাংক ইউ সো মাচ। আমরা আশাবাদী, আমরা আশাবাদী। ফখরুল আলম, থ্যাংক ইউ সো মাচ। জনাব মোহাম্মদ আলী, আপনাকে শেষ, আপনার সাউন্ডটা মিউট করা আছে। আপনি এই যে বর্তমান যে ক্যাম্পেইন, এই ক্যাম্পেইন 30 তারিখ আর মাত্র আছে 7 দিন, আপনি কি কমিটির উদ্দেশ্যে কিছু বলবেন? হ্যাঁ, ধন্যবাদ তাহের ভাই। আমি বলবো যে আমাদের ফোন ব্যাংকিং শুধু নয়, আমরা ফেসবুকের মাধ্যমে কিন্তু যারা ভলান্টিয়ার করতে চান তারা কিন্তু ফেসবুকের মাধ্যমেও শেয়ার করতে পারেন। যেমন মেরি ভাবি আজকে সকালে উনি একটা বাংলা ওয়েব পেজ চালু করেছেন, সেটা আমরা সবাই শেয়ার করেছি, সেটা আপনারা দেখতে পারেন। এবং আপনারা নিজেরাই যদি আপনাদের অনেককে বলেন যে ভাই অন্তত একটা ভোট, ভোট ইজ, আমি আমার মেসেজ আছে এভাবে যে ভোট ইজ ইউর ভোট ইজ ম্যাটার। আমরা এই স্লোগানটা দিতে চাই যে এখন বাংলাদেশি অনেকে দাঁড়িয়েছে আমাদের কমিউনিটি, মেরি জোবাইদা, জয় চৌধুরী, বদরুন্নাহার, মিতা খান সহ অন্যান্য আরো অনেক ইয়াং জেনারেশন
এগিয়ে আসছে, তাদের সবাইকে আপনারা ভোট দিন। আপনারা অ্যাবসেন্টি ব্যালটের মধ্যে ভোট দিতে পারেন, অথবা আপনারা চেষ্টা করুন কেন্দ্রে যে আর্লি ভোটের মাধ্যমে, যেমন ভাবি বলেছেন, মেরি জুবাইদা ভাবি বলেছেন আর্লি ভোটের মাধ্যমে গেলে সেখানে যদি আপনারা ভোট দিতে যান সেখানে আপনাদের জন্য সুবিধা আছে, তেমন কোনো হ্রাস নেই। আমি বাংলাদেশি কমিটির উদ্দেশ্যে বলবো, ভাই, ইউর ভোট ইজ ম্যাটার, প্লিজ vote for all Bangladeshi candidates, especially Mary Zubaida. She is our proud woman. ওকে, তো আমাদের বাংলাদেশি ক্যান্ডিডেটদের মধ্যে কংগ্রেসে প্রার্থী আছেন সানিয়া চৌধুরী এবং বদরুন্নার খান মিতা। অ্যাসেম্বলিতে আছেন আপনার মেরি জুবাইদা, জয় চৌধুরী, তারপরে আপনার আরো দুজন, মাহফুজুল, তিনজন, আর ডিস্ট্রিক্ট লিডার আছেন মৌমিতা আহমেদ এবং আরো একজন নাম আমার চোখের সামনে নাই। সো এবং ব্রঙ্কসে আছেন আপনার আমাদের এন মজুমদার, ব্রঙ্কস থেকে উনি প্রতিনিধিত্ব করছেন। তো আমরা আহ্বান করব বাংলাদেশি কমিউনিটির যারা যে সবাই যেন বাংলাদেশি প্রার্থী যারা আছেন তাদের ব্যাপারে খেয়াল রাখেন, এবং তাদের যদি তারা মনে করেন তারা যোগ্য প্রার্থী, তারা কমিউনিটিকে সঠিক নেতৃত্ব দিতে পারবেন, তাহলে অবশ্যই তারা এগিয়ে আসবেন এবং ভোটের দিন তারা যেন ভোটের বাসকে তাদের যে মতামত সেই মতামতের প্রতিফলন ঘটান। থ্যাংক ইউ আপনাদের দুজনকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। জনাব আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকির, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানে। আপনি জানেন যে এই কোভিডের পর থেকে অনেক দিনই আপনি এসেছেন আমাদের প্রোগ্রামে, এবং আপনি অনেক পরামর্শ দিয়েছেন, আপনার প্রফেশনাল পরামর্শ। এবং আপনি জানেন যে এখন যে বিষয়টি বেশি মানুষ সমস্যায় ভুগছে সেটি হলো অনেকেই লোনের জন্য অ্যাপ্লাই করেছে, পিপিপি লোন, এসবিএ লোন, এবং অনেকের লোন অ্যাপ্রুভ হয়েছে, অনেক ভালো ভালো লোন অ্যাপ্রুভ হয়েছে, 60,000, 80,000, $1 লাখ, $1.5 লাখ অ্যাপ্রুভ হয়েছে অনেকের। কিন্তু তারা অনেকেই বুঝতে পারছে না যে টাকার যে লোনটা অ্যাপ্রুভ হয়েছে এই লোনটা কি তারা কি যে কোনো কাজে ইউজ করতে পারবেন, না এই টাকাকে তারা কি করবেন, কখন ফেরত দিতে হবে, মান্থলি মর্গেজ কি হবে, মানে এটা ইন্টারেস্ট রেট কি হবে, ফেরত দিতে হবে কিভাবে, অনেকেই কনফিউজ আছেন এই বিষয়ে। এই বিষয়টিকে একটু ওভারঅল একটু আপনি বলবেন জিনিসটা, পুরো জিনিসটা। আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমত congratulations to Mary Zubaida, আপনাকে we are very proud of you. অনেক কেপেবল লোকেরাও আসলে সাহস করে না এই to run for the public, especially in the United States. So congratulations, and hopefully inshallah you will win. আমরা যারা বাঙালি আমরা কিন্তু usually very active in politics, especially বাংলাদেশ থেকে যারা ব্যাকগ্রাউন্ড যারা আছে, বিএনপি, আওয়ামী লীগ, জামাত, যারাই বলেন। তো এই অ্যাক্টিভিটি যেহেতু আপনারা এই দেশে চলে আসছেন অলরেডি, ইউনাইটেড স্টেটস, উই নিড টু হ্যাভ দ্যাট রিপ্রেজেন্টেশন। So you must vote. Amader economic status compared to last 20 years to now is much higher. Bengali community is actually one of the fastest community with the economic growth. So আপনাদের যদি ভয়েস যদি আমরা রিপ্রেজেন্ট করতে চান তাহলে আমাদের যে বাঙালি ভাই বোনেরা, ইনক্লুডিং মেরি জুবাইদা, obviously very capable candidate, আপনারা তো অবশ্যই ভোট দেওয়া উচিত। আর কোভিড এর কারণে কিন্তু আরেকটা ইজি হয়ে গেছে, লাইনগুলো কিন্তু একটু শর্ট থাকবে এবং ভেরি কুইক। সো আপনারা কিন্তু এটাতে ইটস নট অ্যাজ ব্যাড। সো ইউ শুড ডেফিনেটলি ভোট দেওয়া উচিত। আপনারা যদি এই ভাই বা বোনেরা যদি হারে, আপনারা কিন্তু স্টিল পস্তাবেন। ওনারা হারবে হয়তো বা 500 ভোটের জন্য বা 1000 ভোটের জন্য। আমাদের যদি শুধু বাঙালিরাই যদি শুধু ভোট দেয়, they will be winning by a mile, inshallah. So just don't forget to vote. This is one of the constitutional rights you have. আচ্ছা, আমি এখন আপনার যে কোয়েশ্চেনটা আপনি এখানে চলে আসি। সো বেসিক্যালি আমরা যদিও এই কয়েকবার কথা বলছি ইআইডিএল এবং পিপিপি লোনটা নিয়ে। সো ইআইডিএল লোনটা কি? ইআইডিএল লোন হলো আপনার ইকোনমিক ডিজাস্টার লোন, যেটা পার্ট অফ দ্য কেয়ারস অ্যাক্ট, ইআইডিএল এবং পিপিপি। সো ইআইডিএল এর দুইটা অংশ আছে। ইআইডিএল এর একটা অংশ হলো গিয়া ডিজাস্টার গ্রান্ট, একটা, এটা আপ টু $10,000, যেটা ফরগিভেবল, এটা মাফ করে দিবে, ওকে। আর আরেকটা হলো লোন আপ টু 2 মিলিয়ন বলছিল অরিজিনালি, বাট ইউজুয়ালি এখন দিচ্ছে আপ টু $150,000 পার কোম্পানি। তাহলে এখন আমি একটা করে বলি। মনে করেন যে আপনি ট্যাক্সি অপারেটর, আপনারা যারা $1,000 পাইছেন, সো বেসিক্যালি বিকজ ইউ অনলি হ্যাভ ওয়ান এমপ্লয়ি দ্যাট হুইচ ইজ ইয়োরসেলফ, আপনি $1,000 পাইছেন, এটা কিন্তু কমপ্লিটলি ফরগিভেবল। বেসিক্যালি এটাতে আসলে আপনি কিছুই করতে হবে না। আচ্ছা, যারা মনে করেন যাদের কোম্পানি আছে, ইউ মে হ্যাভ গটন দ্য গ্র্যান্ট আপ টু 10,000, অথবা অনেকে পান নাই, অনেকে ইআইডিএল লোনটা পাইছেন, গ্র্যান্ট পান নাই। গ্রান্টের কিন্তু অ্যাপ্লিকেশন এখন কিন্তু ওরা ইমেল দেওয়া শুরু করছে, গ্র্যান্ট। সো এটা একটু খেয়াল রাখবেন। ওইখানে আপ টু $10,000 বেসড অন, মনে করেন আপনি একটা গ্রোসারি স্টোরের ওনার, আপনার 10টা এমপ্লয়ি আছে, আপনাকে $10,000 পর্যন্ত ফরগিভেবল গ্রান্টটা দিবে। সো এটা মেক শিওর করে আপনি এটা অ্যাকসেপ্ট করতে হবে। আচ্ছা, এখন আমি আসি ইআইডিএল এর যে লোন আপ টু $150,000, অনেকগুলো কোম্পানি পাইছেন $150,000। সো এইটা বেসিকলি একটা লোন ফর 30 years,
Okay, 30 years, 3.75% interest rate. Okay, again 3.75 interest rate. ওইখানে আপনি যে আপনারা যারা যারা এটা করছেন, very familiar, you got an email, you accepted from the disaster recovery the email that you have received. আপনারা যে কন্ট্রাক্টটা পাইছেন ওই কন্ট্রাক্টের মধ্যে আপনারা দেখতে পারবেন আপনাদের যে পেমেন্ট টার্মটা কি। মনে করেন কেউ কেউ $150,000 পাইছে, মাসে $700, $800, whatever it is. Okay, it is a very very good loan. আপনি যদি রেগুলার লোন নিয়ে থাকেন versus this 3.75 is a very very good interest rate. এখন যেটা মেইন কোয়েশ্চেন, অনেক লোকেরা এখন চিন্তা করবে ভাই আমি একটা বাড়ি কিনে ফেলি, আমি ডাউন পেমেন্ট দিয়ে দিই গাড়ির জন্য, এই করে ফেলি সেই করে ফেলি। ভেরি ভেরি বি ভেরি ভেরি কেয়ারফুল। ওকে, এই যে এটা কিন্তু এক্স্যাক্টলি লোন, যদিও এটাতে ক্লিয়ার গাইডলাইন কিন্তু গভর্নমেন্ট এখনো পুরোপুরি ক্লিয়ার গাইডলাইন দেয় না এটা কিভাবে আপনাদেরকে প্রুফ করতে হবে যে আপনার কিভাবে আপনি এটা টাকাটা আপনি খরচ করছেন। ওকে, বাট ডু নট বি ফুলিশ এন্ড স্পেন্ড মানি অন নিউ বিজনেস। আপনি মনে করেন একটা গ্রোসারি চিন্তা করলাম আর একটা গ্রোসারি নিয়ে নিই, এইটা নিয়ে, এটা করতে পারবেন না। আচ্ছা, এখন কি করা উচিত? নাম্বার 1, আমরা আগে বলছি এটা, এখন আবার বলি, যদি এটা না করে থাকেন you should have a separate bank account for each of the loans you are getting. So let's say আমি একটু পরে PPP সম্বন্ধে বলছি। EIDL এ যদি 150,000, 100,000, 80,000, whatever you got, get separate that money to a separate bank account, because এখন যারা যারা এইখানে বিগ লোন গুলো পাইতেছেন এরা কিন্তু অডিট হইতেছে। যদিও এখন 150,000 EIDL এর অডিটের সম্বন্ধে কোনো স্পেসিফিক গাইডলাইন্স জানা নাই, বাট এটা কিন্তু আসবে। তো এখানে কি কি ক্ষেত্রে আপনি টাকাটা খরচ করতে পারবেন? আচ্ছা, মেইনলি হলো গিয়া এগেন পেরোল ইজ অলওয়েজ দেয়ার। পেরোল, মর্গেজ ইন্টারেস্ট, মানে ব্যবসার মর্গেজ ইন্টারেস্ট, বাড়ির মর্গেজ ইন্টারেস্ট না, নিজের বাড়ির মর্গেজ ইন্টারেস্ট, ব্যবসার মর্গেজ ইন্টারেস্ট যদি নিজে কি থাকে, রেন্ট, ইউটিলিটিস এন্ড যাবতীয় বিজনেস রিলেটেড। আচ্ছা, এখন এই টাকাটা যদি আপনি সেপারেটলি রাখেন, ওই ব্যাংক থেকে যদি টাকাগুলো যায়, ওকে, স্টিল কিন্তু আপনার সেভিং আছে, কারণ আপনি কিন্তু ব্যবসা করে স্টিল আপনাদের আলাদা একটা অপারেটিং অ্যাকাউন্টে আপনার টাকাগুলো আসছে। এই এক্সপেন্স গুলো আপনি এখান থেকে রান করবেন, ঠিক আছে? তো বেসিক্যালি ইউ ক্যান শো দ্যাট দ্যাট মানি হ্যাজ বিন গান থ্রু দেয়ার। অনেকে মনে করতেছে আমি টাকাটা ফেরত দিয়ে দিই। আমি মনে করি এজ এ বিজনেসম্যান ইটস এ ভেরি ভেরি ফুলিশ অ্যাক্ট ইফ ইউ ওয়ান্ট টু পে দ্যাট মানি ব্যাক, বিকজ আপনাকে 30 বছর দিছে এটা খরচ করার জন্য, আপনি 30 বছরে আপনি মর্গেজ ইন্টারেস্ট দেন, রেন্ট দেন, এই দেন সেই দেন। সো ইট ডাজন্ট হ্যাভ এ স্পেসিফিক টাইম লাইন ইয়েট টু বি ফ্র্যাঙ্ক। আচ্ছা, এখানে প্রথম 1 বছর, প্রথম 12 মাস কোনো টাকা ফেরত দিতে হবে না। সো দেয়ার ইজ এ ফরবিয়ারেন্স ফর ফার্স্ট 12 months, so you don't have to pay anything back. So that হলো EIDL। আমাদের কমিউনিটিতে অনেক কম লোক EIDL টা পাইছেন, যারা যারা আগে করছেন এটা পাইছেন। আচ্ছা, একটা বিগ নিউজ আমি আপনাদেরকে বলি, আপনারা খুব মনোযোগ দিয়ে শুনেন। EIDL কিন্তু আজকে জুন 15 EIDL এর পোর্টাল কিন্তু আবার ওপেন হয়েছে, আবার কিন্তু EIDL এর পোর্টাল ওপেন হয়েছে। সো যারা যারা বিজনেসম্যান যারা অনেকেই আগে করতে পারেন নাই, আপনারা তাড়াতাড়ি কালকে সকালে উঠেই আপনারা এটাতে অ্যাপ্লিকেশন গুলো করবেন। যদি অ্যাপ্লিকেশনে কোনো কোয়েশ্চেন থাকে আমাদের মতো অ্যাকাউন্টিং কোম্পানি ফার্ম থেকে আপনি কল দিতে পারেন। এগেন ইফ ইউ ক্যান ওয়ান্ট টু ডু ইট ইয়োরসেলফ, ইটস ভেরি ইজি, ইটস sba.gov। আপনি EIDL আগে বন্ধ করে দিছিল, তারপর দিছিল এগ্রিকালচারের জন্য, আজকে থেকে কিন্তু আবার ওপেন করে দিছে EIDL গ্র্যান্ট এবং EIDL লোন। যারা যারা ট্যাক্সি অপারেটর আছেন, যারা যারা করেন নাই, অ্যাটলিস্ট $1,000 তো আপনি পাবেন, ওইটার জন্য আপনি অ্যাপ্লাই করেন, ওইটা কিন্তু আমরা কমপ্লিটলি ফরগিভেবল থাকবে। তো এটা ফ্রি $1,000। সো অল অফ ইউ গাইস শুড অ্যাপ্লাই tomorrow in the morning, like sba.gov. আচ্ছা, এখন আমি PPP তে চলে আসি একটু। So PPP is a more stricter loan. এটা হলো Paycheck Protection Plan. Originally per CARES Act এটা 75% had to be spent on your payroll. Okay, এমপ্লয়ীদের বেতন দেওয়ার জন্য ছিল। এখন এটা গত 2-3 সপ্তাহ আগে এটাকে ওরা রিঅ্যাডজাস্ট করে আনছে 60%। So 60% and 40%. 60% আপনি পেচেক্স মানে পেরোলে কিন্তু আপনি স্পেন্ড করতে হবে, আর বাকি যে 40% আছে এখন এটা আপনি পেরোল, মর্গেজ, রেন্ট, ইউটিলিটি যেটা আগে বললাম এগুলোতে স্পেন্ড করতে পারবেন। আচ্ছা, এখন আগে ছিল মাত্র 8 সপ্তাহের মধ্যে এই টাকাটা খরচ করে ফেলতে হবে, নাইলে আপনি এই টাকাটা আপনি দিয়ে দিতে হবে বা লোনে পরিণত হবে। এখন এটা দিছে আপ টু 24 উইকস, হুইচ মিনস এটা হলো 6 মাস পর্যন্ত দিছে কিন্তু। আচ্ছা, এখানে আমি একটু জিনিস বলে ফেলি, এখানে অনেকগুলো কোয়েশ্চেন আছে। যারা যারা ট্যাক্সি ভাই, ওরা বলতেছে ভাই আমি আনএমপ্লয়মেন্টও পাইতেছি, আবার PPP অরিজিনালি করছিলাম, এটাও আলটিমেটলি আমি পেয়ে গেছি $5,000-7,000, আমি এটা কি করব? আচ্ছা, আপনার জন্য খুব ইজি। আপনারা এই টাকাটা পাইছেন বেসড অন ইওর স্কেডিউল সি নেট ইনকাম। ওকে, সো এখন আপনারা যদি এই টাকাটা আপনি যদি মনে করেন আনএমপ্লয়মেন্ট পাইতেছেন, আলটিমেটলি তো হয়তো আনএমপ্লয়মেন্ট আপনি পাবেন না, যেহেতু কাজে চলে যাবেন, তখন এই টাকাটা আপনি খরচ করতে পারবেন as long as you are showing that you are not doing any fraud. Again আবার বলছি, আপনি গাড়ি বাড়ি কিনে ফেললে কিন্তু এটা কিন্তু fraudulent activity চলে যাবে, especially for PPP loan is very very strict rule ওইখানের মধ্যে আছে, ঠিক আছে?
ওই টাকাটা আপনি আপনাদের নিজেদের স্যালারি অনুযায়ী আপনি নিতে পারবেন। আপনাদের স্কেজুল সি তে ওইটা ক্লিয়ারেন্স করা সম্ভব যখন আপনি 2020 ট্যাক্স রিটার্ন করবেন। Right. আচ্ছা, Mhm. লাস্ট যে 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 কথাটা আছে এখানের মধ্যে আমি বলে দিই, আবার পিপিপি লোনের পেমেন্ট শুরু হয়ে যাবে 6 মাস পরে। ওইটার যদি ফরগিভ যদি মনে করেন 60-40 থাকলে মোস্ট অফ দ্য মানি শুড বি ফরগিভেবল, মানে ওরা এই টাকাটা ফেরত দিতে হবে না। আর যদি মনে করেন আপনি 60-40 এক্স্যাক্টলি হয় নাই, তাহলে পার্শিয়ালি এটা ফরগিভেবল হবে। বাট as long as you show that you have spent that money for your business, again for business only, তাহলে আপনি কিন্তু you should be safe. সো এখানে ভয় পাওয়ার দরকার নেই, ভাই আমি টাকা পেয়ে গেছি আমি কি ফেরত দিয়ে দিব কিনা, সেই আসলে মানে again only 1% interest, just make sure that you are spending it for your own business, you should be completely fine. আচ্ছা, এখন আমি আপনাদেরকে I think again so PPP লোনের লোন টার্ম হলো 5 years, so these are the main things I wanted to discuss with you guys. আচ্ছা, এখানের মধ্যে কয়েকটা কুইকলি, তার ভাই আমার কি সময় আছে, আমি কি কুইকলি আপনি কয়েকটা কোশ্চেন করে ফেলবো? 3 minutes. এই কয়েকটা কোশ্চেন গুলো আমি এখানে আনসার দিয়ে দিই আপনাদের। এখানের মধ্যে one of the question Ubaydur Rahman question was, I got unemployment as reduced hours, now I'm going back to work and still reduced hours, may I continue unemployment for each week? আচ্ছা, very specific law, New York State, as long as you receive $504, less than $504, আপনি যদি এখন 480 টাকা পাইতেছেন গ্রস এবং you are working less than 4 days, 4 days means 32 hours, so less than 4 days if you are working, you can continue claiming your unemployment through New York State. So and you should claim every week to get that the money for that. আচ্ছা, এখানের মধ্যে আমাদের যে ট্যাক্স রিটার্নের ডেডলাইন অন যারা 2019 এর ট্যাক্স রিটার্ন করেন নাই তাদের ডেডলাইন obviously July 15th এ চলে আসতেছে, so make sure you file for that. আচ্ছা, আরো কিছু কোয়েশ্চেন আমি দেখতেছি রিগার্ডিং উইথহোল্ডিং অফ যে 600 টাকা পিইউএ পাইতেছেন, তারপর আনএমপ্লয়মেন্ট পাইতেছেন, এটা ট্যাক্সেবল কিনা? ভেরি ইজি অ্যান্সার, ইয়েস, বোথ নিউ ইয়র্ক স্টেটের যে আনএমপ্লয়মেন্ট এবং পিইউএ এর যে অংশ, বোথ ইজ ট্যাক্সেবল, and you should definitely elect to deduct tax for both federal and state. অনেক লোকেরা আছে যারা মনে করেন যে EIC আর্ন ইনকাম ক্রেডিট, যারা লো ইনকাম পাইতেন, মোস্ট লাইকলি এরা কিন্তু লো ইনকামের থ্রেশহোল্ড থেকে বের হয়ে যাবেন। আবার অনেক লোক যারা আছেন যারা এই আনএমপ্লয়মেন্টটা পাইতেছেন, আবার যাদের বাসায় আপনি ওই যে নিউ ইয়র্ক স্টেটের হোম কেয়ারের যে ইনকাম গুলো আসতেছে এগুলো পাইতেছেন। তো অনেকে যেটা হয় ওনারা সবগুলোতে দেখা যায় ডিপেন্ডেন্ট 4 জন ডিপেন্ডেন্ট আছে বা 3 জন ডিপেন্ডেন্ট আছে বা 5 জন ডিপেন্ডেন্ট আছে এভরি সিঙ্গল W2 তে বা আপনাদের যে পেমেন্ট যেখানে পাইতেছেন সবগুলোতে কিন্তু আপনি 0 বা 1 করবেন। আবার বলছি, সবগুলোতে যেহেতু আপনি অনেক টাকা এখন ইনকাম করতেছেন, আপনি যদি 0 বা 1 করেন তাহলে লাভটা কি হবে? তাহলে আপনি যখন এট দ্য এন্ড অফ দ্য ইয়ার আপনি দেখবেন 100,000 120,000 ইনকাম হয়ে গেছে, তখন আপনার টাকাটা দিতে হবে না। যখন আপনাদের ইনকাম অনেক বেড়ে যাবে তখন আপনার ট্যাক্স ব্র্যাকেটটা অবভিয়াসলি বেড়ে যায়, তখন কিন্তু হঠাৎ করে যখন 5,000 6,000 টাকা দিতে হবে তখন গায়ে লাগবে বা আরো বেশিও দিতে হতে পারে। সো এগেন আপনি W4 এ এখানের মধ্যে ইলেকশন করতে পারেন, আপনি এনি টাইম ইউ ক্যান কল দ্য কোম্পানি অর হোম কেয়ার পিপল whoever you are using that I want to elect 0 or 1, then they will deduct a little bit extra for the federal and New York State, but then you will not really notice it that much. I think I answered most of the question. Thank you so much. আমাদের ফোন নাম্বার জিজ্ঞাসা করতেছেন, আমাদের অফিস আছে ওয়েস্টচেস্টার, আমাদের অফিস আছে আপনার জামাইকা এবং ব্রঙ্কসে। আমাদের ফোন নাম্বার হলো 646-295-3811। আবার বলছি 646-295-3811। আপনারা অ্যাপয়েন্টমেন্ট বেসিসে আপনারা আমাদেরকে কল করে অ্যাপয়েন্ট করতে পারেন। আমরা টেলি জুম অথবা আপনাদের অফিসের যদি আসতে পারেন উই আর ওপেন 6 days a week. থ্যাংক ইউ সো মাচ জাকির। জনাব ফখরুল, আমরা আগে একজন নাম বলতে ভুলে গিয়েছিলাম বোধহয়, মাহতাব খান, যিনি ডিস্ট্রিক্ট লিডার অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 34 থেকে প্রতিনিধিত্ব করছেন। আমরা তার নামটা আগে বলতে ভুল হয়ে গিয়েছিল। আমরা আশা করবো বাংলাদেশে যারা অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 34 এ আছেন তারা মাহতাব খানকে বলতে পারেন। জনাব নাজমুল হাসান, আপনার লেটেস্ট ইজ দেয়ার এনি আপডেট? আজকে এই মুহূর্তে তেমন কোনো আপডেট নেই আমাদের, যা শুধু একটাই যে আপনারা সবাই যারা ভোটার আছেন ভোট দিবেন, এবং এটাই অলওয়েজ আপডেট আনটিল 20। রাইট, মানে আগামী কালকে এক মঙ্গলবার, পরের মঙ্গলবারে ভোট, ফাইনাল ভোট হবে, বাট এর আগ পর্যন্ত যে অ্যাবসেন্টি ভোটে গিয়ে সবাই যদি ভোট দিয়ে দেন তাহলে ভিড় এড়াতে পারবেন, রিস্ক এড়াতে পারবেন। ও আরেক খবর আছে, সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমি দেখতেছিলাম যে পুলিশ কমিশনার নিউ ইয়র্ক সিটি NYPD যে প্লেন ক্লথে যে সমস্ত ডিটেকটিভরা কাজ করতো বিভিন্ন হাউজিং ইউনিট এবং বিভিন্ন ক্রাইমকে প্রতিরোধ করার জন্য
কমিশনার আজকে সেটি বিলুপ্ত করে দিয়েছেন। অর্থাৎ এখন এনওয়াইপিডির কোনো প্লেন ক্লথ ডিরেক্টিভ থাকতেছে না। এটার রিঅ্যাকশন এটার ব্যাড ইম্প্যাক্ট আছে, কারণ অনেকে ভয় করতে যে বাবা পুলিশ আছে কিনা, অপরাধ করলে ধরে ফেলবে, রাইট? এখন তো সবাই দেখবে যে কোন জায়গায় পুলিশ আছে। আমরা কিছুদিনের ভিতরেই নিউ ইয়র্ক সিটিতে এর প্রতিক্রিয়াগুলো লক্ষ্য করতে পারবো। আমরা এখন ধরুন আমি একটা কথায় বলছি যে অনেকেই বলছেন যে ব্ল্যাক লাইভস ম্যাটার, তার অর্থ কি অন্য কোনো লাইফ ম্যাটার করে না? ইট শুড বি অল লাইভস ম্যাটার। আমরা মনে করি যে এই ধরনের সিচুয়েশনে হয়তো আমরা আবেগ দ্বারা পরিচালিত হচ্ছি, নিউ ইয়র্কের পলিটিক্যাল লিডারশিপ আবেগ দ্বারা পরিচালিত হচ্ছে, বাট এটার যে কনসিকুয়েন্সেস, যেমন ধরুন এই যে নিউ ইয়র্ক বিশেষ করে জ্যাকসনহেড এলাকায় এখন ভ্যান্ডিং এর ব্যাপারটি এখন আর এনওয়াইপিডি কোনো কেয়ারি তারা ওদিকে তাকাবেও না। তার অর্থটা কি দাঁড়াচ্ছে? তার অর্থটা দাঁড়াচ্ছে যে ভ্যান্ডিং এর এখন ব্যাপক বিস্তার ঘটবে, রাস্তাঘাট সংকুচিত হয়ে আসবে, আপনি হাঁটতে পারবেন না। এমন যে পুলিশ থাকা অবস্থাতেই জ্যাকসনহেডের ভ্যান্ডিং এর যে অবস্থা, আর পুলিশ এটা নিয়ন্ত্রণে, এটা জানার পর তো আর অন্য কারোর পক্ষে ঘরের ভিতরে বসে থেকে অফিস নিয়ে দোকান নিয়ে ব্যবসা করা সম্ভব থাকবে না। এটা চরম একটা অরাজকতার অবস্থা অপেক্ষায় আমরা আছি। কারণ যেই চিন্তার চেতনা থেকে এই কাজটি করা হয়েছে, নিউ ইয়র্ক সিটির মেয়র করেছেন, সেই চিন্তা চেতনার প্রতিফলন সমাজে কতটুকু পজিটিভ হবে সেটা আমরা দেখার অপেক্ষায় আছি। এতদিন আমরা যেটা দেখেছি তাতে কিন্তু আমাদের অভিজ্ঞতাটা কিন্তু খুব ভালো নয়, হাঁটাই যায় না এখন। থ্যাংক ইউ সো মাচ। জনাব ফখরুল আলম, আপনার শেষ 30 সেকেন্ডে কিছু বলবেন? আপনার সাউন্ড মিউট করা আছে। তো একটি কথাই বলার আছে, সেটা হলো কেউ যদি মনে করে যে আমার প্রচার শেষ হয়ে গেছে, আমরা তো সব প্রচার করে ফেলেছি, আমাকে তো সবাই বলেছে ভোট দেবে, সুতরাং এখন একটু শিথিল করি, এত কাজ আর করা যাচ্ছে না, ভলান্টিয়াররা যদি একটু স্লো হয়, এটা আত্মঘাতী হবে। আমি মনে করি এতদিন যাবৎ কাল যা আমরা কাজ করেছি, বিশেষ করে মেরি জোবায়েদার যে মেকানিজমে যে কাজগুলো হয়েছে, সেটাকে আরো বেশি জোরদার করা তার পক্ষ থেকে। তার অনেক মেকানিজম আছে আমি এখনো জানিও না, কিন্তু আমি বুঝি এখন। কিন্তু আমরা যারা ভলান্টিয়ার হিসেবে কাজ করছিলাম, আমি তাদেরকে অনুরোধ করব, ফেসবুকের কথা বলা হয়েছে, টেক্সটের কথা বলা হয়েছে, টেলিফোন ক্যাম্পিং এর কথা বলা হয়েছে। পার্সোনালি আমি কি জন্য এখানে এসেছি? আমি ব্যাপক মানুষকে আমি নির্দ্বিধায় বলি আমি চিনি পার্সোনালি। আমি তাদেরকে যখন একজনকে টেলিফোন করি, ভাই আপনাকে তো আমি চিনি, আপনি যখন বলছেন আমরা সবাইকে নিয়ে যাব, তো আরেকজন যে টেলিফোন করছেন ওনাকেও অনেকেই চিনি। এখন তারা আমরা সবাই যদি যারাই টেলিফোন ক্যাম্পেইনে ছিলাম, এই সপ্তাহটা যদি আরো বেশি করে সময় করে ডেইলি আগে 2 ঘন্টা করতাম, এখন যদি 3 ঘন্টা করি, আমার মনে হয় রেজাল্টটা অনেক বেশি ফলপ্রসূ হবে। এটা আমি বারে বারে আপনাদেরকে জোর দিয়ে বলবো, আসুন টেলিফোন ক্যাম্পেইনটা এই সপ্তাহে যে যেখান থেকে পারে, একজনকে বলা হয়েছে ঠিক আছে আরেকজনকে আবার বলুক, আরেকজনে, অসুবিধা নেই। এতে করে ভোট কেন্দ্রে যাওয়ার প্রবণতাটা একটু স্থিমিত হয়ে গেল, লাস্ট ডে পর্যন্ত প্রবণতাটা আবার মানুষের ভিতরে উৎসাহের মাধ্যমে চলে আসবে। আর মেরি জোবাইদা সম্পর্কে মোর অর লেস যারা জানে, আই গিভ ইউ গ্যারান্টি, তারা বলছে শি ইজ ভেরি মাচ কোয়ালিফাইড। কারণ যে কাকে ভোট দিবে সে বলে আমি কাকে ভোট দেবো ভাই, কাকে ভোট দেবো? আমি নোলেনকে তো চিনি না, আমি দেখিও নাই কোনোদিন ভোটও চাইনি আমার কাছে। আমি বাংলাদেশি কমিউনিটিকে বলবো, যাকে আপনি পাবেন, একটা টেলিফোনে হলেও পাবেন ভবিষ্যতে নির্বাচিত হওয়ার পরে, তাকে আপনি অন্তত একবার, আপনার কোনো কিছুই হারাবার নেই, একবার ভোট দিয়ে 1 ঘন্টা ব্যয় করে আপনার জীবনের প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাস সৃষ্টি করুন। থ্যাংক ইউ সো মাচ। আমার বলার দায় কথা। থ্যাংক ইউ জানাব আপনাকে, জানাচ্ছি আপনাদের সবাইকে। রাইট। তো আমরা আশা করি যে বাংলাদেশি ক্যান্ডিডেট যারাই আছেন সবার ব্যাপারে তারা সজাগ দৃষ্টি রাখবেন এবং বাংলাদেশি কমিউনিটি যাতে একটা ইতিহাস সৃষ্টির পথে যেতে পারে এই বিষয়ে সবাই ভূমিকা রাখবেন। জনাব ফখরুল আলম, আপনাকে অভিনন্দন। আব্দুল ওয়াহিদ চৌধুরী, জাকির, অলওয়েজ ইউ আর গ্রেট, আপনাকে অভিনন্দন, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। জনাব নাজমুল হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি কাল রাত 9টায় দেখা হবে এবং আমরা এখন থেকে প্রতিদিনই যেটা বলেছিলাম যে আমরা এই ক্যাম্পেইনের বিষয়টি পর্যবেক্ষণে রাখবো এবং দেখবো যে কিভাবে আমাদের কমিউনিটিকে এম্পাওয়ার করার ক্ষেত্রে এটা একটা বড় সুযোগ। এই সুযোগে হারালে আরো 4 বছর পরে আবার আরো 4 বছর আমাদের অপেক্ষা করতে হবে। আমরা আশা করি কমিউনিটি এই বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করবে এবং তারা সবাই যার যার অবস্থান থেকে ভূমিকা রাখবে। দর্শক, আজকে এ পর্যন্তই। আপনারা সবাই সতর্ক থাকবেন। কাল রাত 9টায় আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ। থ্যাংক ইউ।